আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে অলরেডি সাইদ, সামিনুর, সিয়াম, রাফি জয়েন করেছে। কি অবস্থা তোমাদের সবার বলো? আজকে আমাদের এইচএসসি ফার্স্ট ইয়ার প্রোগ্রেসিভ ব্যাচের ফ্রি ক্লাস, তাই না? অলরেডি তোমরা অনেকেই ব্যাচে এনরোল্ড করেছো, আর আজকে ক্লাসের পরেও হয়তো অনেকেই আমাদের সাথে ক্লাসে জয়েন করবে। তো আমাদের যেহেতু আজকে একাডেমিক লেভেলের ফার্স্ট ক্লাস, সো তোমাদেরকে শুরুতে কিছু গাইডলাইন আপু দিয়ে দিতে চাই। কি টাইপের গাইডলাইন? যেমন আমরা কি ধরনের বইপত্র কিনবো, বা আমাদের পড়াশোনার স্ট্র্যাটেজিটা কেমন হবে। আমরা সবসময় জানি যে বায়োলজি নিয়ে আমাদের সবার মধ্যে একটা আলাদা ভয় কাজ করে, তাই না? যে বায়োলজি পচা সাবজেক্ট, পড়তে ভালো লাগে না, বোঝার কিছু নাই, শুধু মুখস্থ করতে হয়, এরকম অনেকের অনেক রকম আইডিয়া থাকে। আর দেখা যায় বোটানি নিয়ে সবার অ্যালার্জি আরো বেশি। ফার্স্ট পেপার বোটানি, সেকেন্ড পেপার জুওলজি আমরা বলে থাকি। তো অনেকেই বলে যে এরকম গাছের লতা পাতা এগুলা পড়ে আমার কি হবে, এগুলো আমি কিছু বুঝি না, এগুলো আমি কিছু পারি না, এই টাইপের কিছু চিন্তা ভাবনা থেকে আমরা অনেকেই কি বোটানি পড়তে একদমই পছন্দ করি না। বাট দ্য থিং ইজ, আমরা যদি জিনিসটা একটু বোঝার চেষ্টা করি, একটু নিজে রিয়েলাইজ করি, তাহলে দেখবা যে বোটানিও কিন্তু আমাদের জন্য অনেক বেশি সহজ, যদি আমরা একটু বুঝে পড়তে পারি। আমি যখন তোমাদের লেভেলে ছিলাম, তোমরা তো এখন যাও পড়ো, আমি আরো ভয় পাইতাম, আমার বোটানি পড়তে ইচ্ছা করতো না, কান্না আসতো, ঠিক আছে? বাট এখন আমি চেষ্টা করি তোমরা যাতে একটু বুঝে পড়ো, যাতে করে তোমাদের জন্য এই বোটানির এই টপিকগুলো আর একটু ইজি হয়ে যায়, ঠিক আছে? আর ইংলিশ ভার্সনের জন্য আমি তোমাদেরকে বলবো, তোমরা কিন্তু একটু কষ্ট করে বাংলা ভার্সনে বইটা ফলো করার চেষ্টা করবা। যেমন বাংলা ভার্সনে ফার্স্ট পেপারের জন্য আমরা ফলো করি আবুল হাসান স্যারের বই। আর সেকেন্ড পেপারের জন্য ফলো করি আজমল স্যারের বই। এতদিন পর্যন্ত আমরা ইংলিশ ভার্সনের জন্য ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটার জন্য ফলো করেছিলাম আলিম স্যারের বই, কারণ আমাদের আবুল হাসান স্যারের বই কিংবা আজমল স্যারের বইয়ের ইংলিশ ভার্সন ছিল না। কিন্তু গত সপ্তাহে আমাদের এই আলিম স্যারের বইয়ের পাশাপাশি সেকেন্ড পেপারে আজমল স্যারের বইয়ের একটা ইংলিশ ভার্সন বের হয়েছে। সো দেখা যায় যে এই দুইটা রাইটার স্টুডেন্টরা ফলো করে। বাট আমরা বলবো আমাদের উদ্ভাসের সাথে থাকলে তোমরা আমাদের প্যারালাল টেক্সটটা ফলো করো। কারণ দেখবা আমাদের যে প্যারালাল টেক্সট বইটা আছে, এই বইতে আমাদের যে মেইন রাইটার, সেই মেইন রাইটারের পাশাপাশি আমাদের যে এক্সট্রা অন্যান্য রাইটারের বই ফলো করতে হয়, সবগুলো রাইটারের বই একসাথে কম্পাইল করে এই একটা টেক্সট বুকে দেওয়া আছে। যার কারণে তোমাদের একাডেমিক তো কভার হবেই, পাশাপাশি যাদের অ্যাডমিশনের প্রিপারেশন এখন থেকে নেওয়ার ইচ্ছা আছে, তারা কিন্তু মোটামুটি সবগুলো রাইটারের বইয়ের প্রিপারেশন একসাথে নিতে পারবা। এখন দেখো তোমাদের পড়ার সিস্টেমটা কেমন হবে। তোমরা যখন আমাদের সাথে ক্লাস করবা, নিজে পড়তে বসলে সবার আগে আমাদের যে ক্লাসের স্লাইডটা আছে, সে স্লাইড প্লাস টেক্সট বুকটা পাশাপাশি রাখবা। প্রথমে দেখবা যে টেক্সট বুকের কোন কোন টপিক আমরা স্লাইডে গিয়ে বেশি করে পড়তে বলেছি, সেই টপিকগুলো একদম মেমোরাইজ করবা, আর বাকি সেন্টেন্সগুলো একবার বা দুইবার রিডিং দিবা, ঠিক আছে? আর যারা প্যারালাল টেক্সট ফলো করতে চাও, তারা স্লাইড এবং প্যারালাল টেক্সট পাশাপাশি রেখে পড়বা। দুইটার মধ্যে কিন্তু সেম জিনিস দেওয়া আছে। এরপরে তোমরা আমাদের প্যারালাল টেক্সট থেকে বা যেখান থেকে পারো কোয়েশ্চেন প্র্যাকটিস করবা। তুমি যতই পড়ো না কেন, যদি নিজে নিজে প্র্যাকটিস না করো, সেই জিনিস তোমার কখনোই মনে থাকবে না, ঠিক আছে? অ্যাকচুয়ালি ইন্টারের লাইফটা এরকম, যখন তুমি দেখতেছো যে আল্লাহ আমি তো মাত্র ক্লাস শুরু করলাম, এখনো তো অনেক সময় আছে, ধুমধারাক্কা পড়াশোনা দিব, কিন্তু দেখবা যে একটা সময় এসে তুমি চোখ বন্ধ করবা আর খুলবা, দেখবা যে ইন্টারের লাইফ শেষ। এই জন্য আমাদের এখন থেকেই কোনো একটা জিনিস পড়ার পাশাপাশি ওইটাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। তাহলে আমাদের কোয়েশ্চেন প্র্যাকটিস করার পর আমরা বেশি বেশি করে সেই টপিকটার উপরে এক্সামস দিব। যত বেশি এক্সাম দিব, আমরা আমাদের উইকনেস গুলাকে ফাইন্ড আউট করতে পারবো। এবং বোটানির আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ফিগার প্র্যাকটিস করা। তুমি বায়োলজিতে যে কোনো কোয়েশ্চেনে যত বেশি পিকচার রাখবা, যত বেশি ফিগার ড্র করবা, দেখবা যে নাম্বার তত বেশি বাড়বে। বুঝে গেছে? তাহলে আমরা যেহেতু আমাদের আজকে প্রথম ক্লাস, ফার্স্ট ক্লাসে আমরা আমাদের বোটানির ফার্স্ট চ্যাপ্টার দিয়ে শুরু করব, দ্যাট ইজ সেল অ্যান্ড ইটস স্ট্রাকচার। সেই পিচ্চিকাল থেকে আমরা সবাই সেল নিয়ে পড়াশোনা করতে করতে এক একজন বড়সড় বিজ্ঞ বিশারদ হয়ে গিয়েছি, তাই না? তারপরেও আমাদের সেই 9-10 পড়াশোনাগুলাকে আরেকটু ঝালাই করে নতুন আঙ্গিকে আমরা ইন্টারে পড়ে থাকি। আমার লাইফের সবচেয়ে বড় ট্রমা ছিল এই সেল চ্যাপ্টার, পরবর্তীতে সবচেয়ে ফেভারিট চ্যাপ্টার হয়ে গিয়েছে এই সেল অ্যান্ড ইটস স্ট্রাকচার। তাহলে এই যে আমাদের যে সেল এই চ্যাপ্টারটা আছে, এখান থেকে আমাদের এক্সামের জন্য কোন কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট?
দেখা যায় আমাদের সেল থেকে বেশ কয়েকটা টপিকের মাঝে আমাদের সিকিউর জন্য কিছু ইম্পর্টেন্ট টপিক পাওয়া যায়, যেগুলো আমাদের প্রতি বছরই দেখা যায় ঘুরে ফিরে এইচএসসি এক্সামে সিকিউর জন্য আসে। সবার প্রথমে হচ্ছে গিয়ে আমাদের সেলের মধ্যে যে দুইটা সেলের ক্রাইটেরিয়া আমরা পাই, প্রোক্যারিওটিক ভার্সেস ইউক্যারিওটিক সেল। এই দুইটা সেলের কম্পারিজন, তারপরে সিমিলারিটিস, ডিসিমিলারিটিস, এই জিনিসগুলো আমাদের সিকিউতে প্রায়ই আসে। এমসিকিউতে আসে, সিকিউতে আসে, 3-4 মার্কসের জন্য আসে, ঘুরে ফিরে আমরা এই কোয়েশ্চেনগুলো পাই। এরপরে আমাদের আসে হচ্ছে সেল ওয়াল, সেল মেমব্রেন, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া অ্যান্ড নিউক্লিয়াস, এগুলোর স্ট্রাকচার। ঠিক আছে, এবং যখনই কোনো একটা অর্গানেলের স্ট্রাকচার আসবে বুঝবা সেটা কিন্তু আমাদের ফিগার সহ ড্র করতে হবে। ঠিক আছে, যখনই কোনো একটা অর্গানেলের স্ট্রাকচার আসবে সেটা আমাদের কি ফিগার সহ ড্র করতে হবে। এরপরে আমাদের যতগুলো অর্গানেলস আছে এর মধ্যে কিছু স্পেশাল অর্গানেলের ফাংশন আমাদের কিন্তু 2 মার্কসের কোশ্চেনের জন্য আসে। তার মধ্যে কি কি আছে আমাদের গোলজি বডি, লাইসোজোম, সেন্ট্রোজোম আর হচ্ছে রাইবোজোম। এই যে অর্গানেলগুলো আছে এগুলার ফাংশন এবং এগুলোর মধ্যে নিজেদের মধ্যকার যে কম্পারিজন এগুলো হচ্ছে আমাদের সিকিউর জন্য কিন্তু চলে আসে। এর পরবর্তী যে অংশটুকু আছে সেটা হলো আমাদের নিউক্লিক অ্যাসিড নিয়ে। সো নিউক্লিক অ্যাসিড থেকে আমাদের ডিএনএ এর স্ট্রাকচার। ওকে, এই ডিএনএ এর স্ট্রাকচার হলো সুপার ডুপার ইম্পর্টেন্ট, ওয়াটসন ক্রিকের ডাবল হেলিক্সের মডেল, এটা আমাদের ফিগার সহ ড্র করতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমাদের ডিএনএ অ্যান্ড আরএনএ ডিফারেন্স, একদম হট টপিক এটা। এরপর আমাদের আরএনএ এর 5টা টাইপসের মধ্যে আমাদের মেসেঞ্জার আরএনএ অ্যান্ড ট্রান্সফার আরএনএ ডিফারেন্স আসে এবং কখনো কখনো আমাদের এই ট্রান্সফার আরএনএ এর স্ট্রাকচারটা আমাদের ফিগার সহ আসে, ক্লোভার লিফ মডেল। ওকে, এরপরে আমাদের যে জিনিসটা এই চ্যাপ্টারে আমরা সবচেয়ে বেশি ভয় পাই, সেন্ট্রাল ডগমা, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই 3টা টপিকের মধ্যে আমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে রেপ্লিকেশন অ্যান্ড ট্রান্সক্রিপশন। ট্রান্সলেশনটা অনেক বড়, তো এটা সাধারণত পরীক্ষায় আসে না, 2-1টা বোর্ডে আসতে দেখা গিয়েছে, বাট তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো যেহেতু এই প্রসিডিউরটা অনেক বড়। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশনের ডিফারেন্স। লাস্টের দিকে আছে আমাদের জিন, জেনেটিক কোড, এগুলো থেকে নর্মালি নলেজ বেসড কোয়েশ্চেন বা ডেফিনেশন আসে। ডেফিনেশন ছাড়া ওগুলা থেকে বড় কোনো কোয়েশ্চেন আসতে দেখা যায় নাই। তাহলে আমাদের লাস্টের যে পোর্শনটা সেখান থেকে কোন কোন ডেফিনেশন আমরা বেশি করে ফোকাস করব, জিন, জেনেটিক কোড, কোডন। ওকে, এই জিনিসগুলো হচ্ছে গিয়ে আমাদের হলো ডেফিনেশনে আসে। তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে আমাদের হচ্ছে গিয়ে এই কয়েকটা টপিক থেকে কোনগুলো আমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট, কোনগুলোর চিত্র ড্র করতে হবে এবং আমরা পড়ার সময় এই টপিকগুলোতে একটু বেশি করে ফোকাস করার ট্রাই করব। এবং আমরা তোমাদেরকে বলবো যে যদি তোমরা প্যারালাল টেক্সট কালেক্ট করো তাহলে অবশ্যই সেটা ফলো করবা, আর যদি না করো অ্যাটলিস্ট এই 2টা রাইটারের বই একটু কালেকশনে রাখার চেষ্টা করবা। আর যদি এখন থেকে বাংলা রাইটারের বই পড়ার অভ্যাস করো সেটা আরো ভালো, তাহলে অ্যাডমিশনে তোমাদের জন্য ইজি হবে। তাহলে এবারে চলো আমরা হচ্ছে একটু সেল নিয়ে পড়াশোনা করি। ঠিক আছে, সে অনেক অনেক বছর আগে, হ্যাঁ আমাদের সালটা ছিল 1665, আমাদের একজন ব্যক্তির নাম আমরা সবাই পড়ি, সেটা হচ্ছে রবার্ট হুক। মজার ব্যাপার হচ্ছে আমাদের সে রবার্ট হুক কিন্তু কোনো হচ্ছে সায়েন্টিস্ট ছিলেন না, উনি ছিলেন একজন লাইব্রেরিয়ান। কি ছিল বলতো? লাইব্রেরিয়ান। এবং কোন সোসাইটির লাইব্রেরিয়ান ছিলেন? রয়্যাল সোসাইটি অফ লন্ডন, রয়্যাল সোসাইটি অফ লন্ডন। ঠিক আছে, লন্ডন না বলে আমরা অ্যাকচুয়ালি তোমার হচ্ছে রয়্যাল সোসাইটি অফ ইংল্যান্ড বলি, হ্যাঁ ইংল্যান্ডের। এই রয়্যাল সোসাইটি অফ ইংল্যান্ডে কাজ করা ছিল সবার হলো স্বপ্ন, মানে সেখানে সব রয়্যাল রয়্যাল সায়েন্টিস্টরা কাজ করতে, বুঝছো? তো উনি ছিলেন একজন ন্যূনতম একজন সায়েন্টিস্ট। তো এই যে সায়েন্টিস্ট হয়ে উনি করতেন কি, উনি অনেক বইপত্র পড়তেন, সবাইকে চা কফি দিত, পেঁয়াজু সিঙ্গারা তো আর ওরা খেত না, সবার ফুড ফরমেশ খেটে ফাঁকে ফাঁকে নিজে বইপত্র পড়তো। তো সেই বইপত্র পড়তে পড়তে একটা সময় তোমার হচ্ছে তার হাতের কাছে ল্যাবরেটরিতে যত রকমের লেন্স ছিল অনেকগুলা লেন্স কালেক্ট করে একটার উপর আরেকটা অ্যারেঞ্জ করে উনি ওনার নিজের মতো করে একটা
মাইক্রোস্কোপ ডিসকভার করে ফেলেছেন। এখন ওনার কাছে মনে হলো যে আচ্ছা আমি মাইক্রোস্কোপ ডিসকভার করছি, আমার তো কিছু না কিছু দেখা উচিত যে আমার মাইক্রোস্কোপটা কি ঠিকমতো কাজ করতেছে কিনা। তো উনি একটা ককশিট কালেক্ট করলেন, আমরা যেটাকে বলি শোলা। তোমরা যে তোমার ককশিট বা হচ্ছে গিয়ে তোমার কর্কের মাধ্যমে কি অনেক রকম ডেকোরেশনস করো, স্টেজ করার জন্য, কোনো কিছু সাজানোর জন্য আমরা কি ইউজ করি, ককশিট ইউজ করি। উনি করেছিলেন কি এই কর্কের উপরে মাইক্রোস্কোপটা ভুলক্রমে রেখে দেওয়ার পর দেখলেন কি সেই কর্কশিটের মধ্যে কতগুলা ছোট ছোট সেগমেন্ট দেখা যাচ্ছে। তো নর্মালি যখন আমাদের, তোমরা কি কেউ কখনো জেলখানায় গেছো? জেলখানায় গেলে তোমরা দেখবা যে জেলখানাতে বা তোমার হচ্ছে যে কোনো কারাগারে দাগী আসামিদের যে ছোট ছোট রুমগুলাতে রাখা হয় ওগুলোকে বলা হয় সেল। তো আমাদের হচ্ছে রবার্ট হুক বাবাজি দেখলেন কি যে ওই কর্কশিটের উপরে মাইক্রোস্কোপ পড়ার পরে সেখানে কতগুলো ছোট ছোট সেগমেন্ট দেখা যাচ্ছে, যেগুলা দেখতে সেই তোমার হচ্ছে ক্রিমিনালদেরকে রাখা হয় যে ছোট ছোট সেলে, সেই সেলের মতো। উনি তখন সেই সেলের নাম অনুযায়ী এই সেগমেন্টগুলোর নাম দিলেন সেল। এখন তোমরা আমাকে বলো তো, উনি তো একটা কর্কশিট থেকেই সেলটাকে অবজার্ভ করেছিলেন, তাহলে এটা কি লিভিং সেল হবে নাকি ডেড সেল হবে? আমাদের রবার্ট হুক এই তোমার হচ্ছে গিয়ে কর্কশিট থেকে এই সেলগুলাকে ডিসকভার করেছিলেন, তাহলে এটা কি লিভিং সেল নাকি ডেড সেল? ভেরি গুড। আমাদের যেহেতু কর্কশিট গুলো একটা গাছের আঠা বা গাছের হচ্ছে গিয়ে তোমার চামড়া থেকে বানানো হয়, সো এটা কিন্তু ডেড, এই জন্য এটাকে বলা হয় ডেড সেল। এবং অ্যাকচুয়ালি ওনার যে মাইক্রোস্কোপ এটা অত বেশি ডেভেলপ ছিল না, আন্ডার ডেভেলপ ছিল, এই জন্য উনি অ্যাকচুয়ালি শুধুমাত্র সেল ওয়াল দেখতে পেরেছিলেন, আর কিছু দেখতে পারেন নাই। তাহলে যদি পরীক্ষায় কোয়েশ্চেন করে যে হু ফার্স্ট ডিসকভার্ড দ্য ডেড সেল, দেন দ্য সায়েন্টিস্ট উইল বি রবার্ট হুক। ঠিক আছে, রবার্ট হুক। তাহলে রবার্ট হুক যে সেলটা ডিসকভার করেছিলেন সেটা ছিল সেল ওয়াল। ওকে, তাহলে উনি হচ্ছে গিয়ে রয়্যাল সোসাইটি অফ লন্ডনে থাকার কালে বা ইংল্যান্ডে, রয়্যাল সোসাইটি অফ ইংল্যান্ডকে কাজ করার সময় এটা ডিসকভার করেছিলেন। এবং এটার জন্য কিন্তু ওনার জেলও হয়েছিল, কারণ ওখানে তখন নেপোটিজম ছিল। একজন সামান্য লাইব্রেরিয়ান হয়ে এত বড় ডিসকভারি করেছেন, এটা বাকি সায়েন্টিস্টরা তোমার হচ্ছে সহ্য করতে পারেন, এই জন্য কিন্তু ওনাকে জেলও খাটতে হয়েছে। তাহলে যদি বলে যে হু ডিসকভার্ড নন লিভিং সেল, অ্যান্সার হবে রবার্ট হুক। তার ঠিক কিছুদিন পর আরেকজন ব্যক্তি যার নাম হচ্ছে লিওয়েন হুক, উনি ডিসকভার করেছিলেন লিভিং সেল। ঠিক আছে, তাহলে পরীক্ষায় যদি কোয়েশ্চেন করা হয় হু ডিসকভার্ড সেল অর হু ডিসকভার্ড ডেড সেল, তাহলে অ্যান্সার কি হবে? রবার্ট হুক। হু ডিসকভার্ড লিভিং সেল, এর ফর লিভিং, এল ফর লিওয়েন হুক। তাহলে তোমার দাগী আসামিদেরকে সেলের মধ্যে হুক ধরে টেনে টেনে নিয়ে যাওয়া হয়, তাহলে মনে রাখবা সেল মানেই হচ্ছে হুক। যদি রবার্ট হুক হয় ডেড সেল, যদি লিভিং সেল হয় দ্যাট উইল বি লিওয়েন হুক। ওকে, তাহলে আমরা এই যে স্লাইডে যা কিছু পড়লাম এগুলো সব আমাদের এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে তোমার হচ্ছে হু ডিসকভার্ড সেল, সেল ওয়াল, ডেড সেল, দ্যাট উইল বি রবার্ট হুক। হু ডিসকভার্ড লিভিং সেল, লিওয়েন হুক। সাল কত পড়তে হবে? 1665। এই যে দেখো সেই হচ্ছে কি তোমার মাইক্রোস্কোপ, আর এই যে সেই কর্কশিটের মধ্যে ছোট 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 সেই চেম্বারগুলা। আচ্ছা, এরপরে দেখো আমাদের সেলের যে ডেফিনেশন সে ছোটবেলা থেকে আমরা পড়ে আসতেছি, দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ অর্গানিজম। তাহলে যখনই আমাদের সেলের ডেফিনেশন আসবে আমরা ডি রবার্টিসের ডেফিনেশন গুলো দেখবো, অন্যগুলো জাস্ট আমরা একবার করে রিডিং দিব। যেমন ধরো জিন ব্র্যাকেট বলেছেন ফান্ডামেন্টাল ইউনিট, লুই সিকিভিচ বলেছেন কি একটা বায়োলজিক্যাল অ্যাক্টিভিটির ইউনিট যার চারপাশে আমরা একটা সেমি পারমিয়েবল মেমব্রেন পাবো এবং সেটা কি করতে পারবে? সেলফ রিপ্রোডাকশন করতে পারবে। তার মানে এক একজন সায়েন্টিস্ট এক একভাবে ঘুরায় পিছায় একই কথা বলছে। কেউ ভাত সামনে দিয়ে খাইছে, কেউ মাথার পিছন দিয়ে হাত দিয়ে নিয়ে ভাত খাইছে, বাট সবাই ভাত খাইছে। তাহলে আমাদের ডেফিনেশন যদি আসে আমাদের হোয়াট ইজ সেল, আমরা ডি রবার্টিসের ডেফিনেশনটা দিয়ে দিলেই চলবে। এখন আমরা তো নর্মালি সেলকে হচ্ছে গিয়ে ডেফিনিশনের মাধ্যমে এক্সপ্লেইন করেছি, অনেক সময় থিওরি দিয়ে এক্সপ্লেন করতে হয় যে হোয়াট ইজ সেল, আর একটু ইলাবোরেট করে আমাদেরকে বলো। তাহলে এই সেল নিয়েও কিন্তু অনেক রকম সায়েন্টিস্ট অনেক রকম থিওরি দিয়েছিলেন। ঠিক আছে, থিওরিটা কিরকম দেখো, প্রতিটা অর্গানিজমই হচ্ছে ওয়ান অর মোর সেল নিয়ে তোমার হলো ফরমেশন হয়। নিউ সেল ইজ ফর্ম ফ্রম দ্য প্রিভিয়াস সেল। তার মানে আমরা কি জানি যে একটা যে সেল থাকবে সেই সেলটা ডিভিশনের মাধ্যমে তখন আরো দুইটা সেল ফরমেশন করবে। তাহলে যেই সেলটা তোমার ডিভিশন করলো সেই সেলকে আমরা বলেছি মাদার সেল, আর মাদার সেলের ডিভিশনের মাধ্যমে আমরা যে সেলগুলো পেলাম তারা হলো ডটার সেল।
তাহলে প্রতিটা সেলই কিন্তু তার প্রিভিয়াস মাদার সেল থেকে এসেছে এবং প্রতিটা অর্গানিজম ওয়ান আর মোর সেল দিয়ে ফরমেশন হয় এবং এটাকে আমরা কি বলেছিলাম স্ট্রাকচারাল অ্যান্ড ফিজিওলজিক্যাল ইউনিট। তার মানে এটা বডির স্ট্রাকচার ফরমেশন করবে আর আমাদের বডিতে যে যাবতীয় ফিজিওলজিক্যাল প্রসিডিউর গুলো আছে লাইক রিপ্রোডাকশন, রেসপিরেশন, তারপরে তোমার সার্কুলেশন, এই ফাংশন গুলাকে কন্ডাক্ট করবে। সেলকে বলা হচ্ছে হেরেডিটারি ইউনিট, তার মানে তোমার ফাদার মাদারের কাছ থেকে যে ক্যারেক্টার গুলো তুমি লাভ করছো সেটাকে বলা হচ্ছে হেরেডিটারি ইউনিট। আর সেলকে আমরা কিন্তু আমাদের লাইফের বেসিক ইউনিটও বলতে পারি। ওকে, তাহলে আমাদের যে সেল থিওরি আছে সেই সেল থিওরিকে আমরা এরকম 4টা জিনিসের মাধ্যমে এক্সপ্লেন করতে পারি। তাহলে এবারে চলো আমরা দেখি আমাদের এই যে সেলের কথা বললাম, যদি তোমাকে কোয়েশ্চেন করা হয় হুইচ ওয়ান ইজ দ্য লার্জেস্ট সেল, তোমাকে হিউম্যান বডি বা কিছু বললো না, বলে দিল যে হুইচ ওয়ান ইজ দ্য লার্জেস্ট সেল, তাহলে সেটা কি হবে বলো তো? এগ অফ অস্ট্রিচ। আমরা খালি চোখে যে একটা মাত্র সেল দেখতে পারি সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ডিম, তাই না? ডিম। তাহলে উট পাখি ডিম হচ্ছে সবচেয়ে বড় সেল, এটা একটা মাত্র সেল যেটাকে আমরা আমাদের নেকেড আইতে দেখতে পারি। আর যদি বলা হয় যে হুইচ ওয়ান ইজ দ্য স্মলেস্ট সেল, তাহলে আমাদের একটা কি আছে, সায়ানো ব্যাকটেরিয়া আছে যার নাম হলো মাইকোপ্লাজমা। এই মাইকোপ্লাজমাটা আমাদের লাংসের যে কভারিংস প্লুরা, সেই প্লুরাতে কি করে বলতো? নিউমোনিয়া ফরমেশন করে। এই জন্য ওর আরেকটা নাম হলো প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, PPLO। আমাদের এই মাইকোপ্লাজমাটা হচ্ছে কি করে, আমাদের এই যে তোমার যে লাংস আছে সেখানে হলো প্লুরাতে কিছু নিউমোনিয়ার মতো ডিজিজ প্রোডাকশন করে, এজন্য বলে প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। এবার আমাকে যদি আলাদা করে বলে দেয় যে হিউম্যান বডির লার্জেস্ট সেল কি, তাহলে হিউম্যানের লার্জেস্ট সেল বললে দ্যাট উইল বি ওভাম। আর যদি লংগেস্ট সেল বলা হয়, লংগেস্ট বললে দ্যাট উইল বি মোটর নিউরন, মোটর নিউরন। এবার যদি আমাকে বলা হয় যে স্মলেস্ট সেল, তাহলে আমাদের অপশনে যদি আমাদের প্লেটলেট দেওয়া থাকে আমরা প্লেটলেট দিব, ব্লাড কর্পাসেল। অপশনে স্পার্ম থাকলে স্পার্ম দিব, দুইটাই থাকলে আমরা প্লেটলেট দিব, ঠিক আছে। কিন্তু যদি বলা হয় অন দ্য বেসিস অফ ভলিউম হুইচ সেল ইজ দ্য স্মলেস্ট, তখন আমরা বলবো স্পার্ম। তার মানে অনেকে বলে যে আপু প্লেটলেট তো একটা কর্পাসেল, এটা তো সেল না, তাহলে এটাকে আমরা কেন স্মলেস্ট ইউনিট বলবো? আমাদের কোন কোন রাইটারের বইতে প্লেটলেটকে স্মলেস্ট সেল বলা হয়েছে, এই জন্য স্মলেস্ট সেল পরীক্ষায় আসলে অপশনে প্লেটলেট থাকলে প্লেটলেট আর হচ্ছে গিয়ে তোমার স্পার্ম সেল থাকলে স্পার্ম সেল, দুটোই থাকলে আমরা প্লেটলেট দিব। কিন্তু যদি বলে যে হুইচ ওয়ান ইজ দ্য স্মলেস্ট অন দ্য বেসিস অফ ভলিউম, তখন কিন্তু অবশ্যই স্পার্ম সেল দিতে হবে, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে লার্জেস্ট আর স্মলেস্ট সেলের কাহিনী কি। এখান থেকে কিন্তু এমসিকিউ আসবেই, 3টে স্টার দিয়ে রাখো। এই লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট সেল কিন্তু পরীক্ষায় এমসিকিউতে আসে। এবারে তাহলে দেখো প্রথম সেল কিভাবে ফরমেশন হয়েছিল। এই যে আমরা যেহেতু সেল সেল করতেছি, এটা নিয়ে কিছু হাইপোথিসিস প্রচলিত আছে যে অ্যাকচুয়ালি সেলটা প্রথম ওয়ার্ল্ডে কিভাবে এসেছিল। তোমরা কি বলতে পারবা যে প্রথম কোন সেলটা আমরা দেখতে পাই? বা এই যে আমাদের যে সেল আবিষ্কার হলো, আমরা যে বললাম ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, প্রথম এই সেলটা অ্যাকচুয়ালি কিভাবে এসেছিল বা কোন সেলটাকে আমরা প্রথম সেল বলি? আচ্ছা, সে অনেক অনেক কাল আগের কথা, ঠিক আছে। সে তোমরা তখন মাত্র ফিটাস, হয়তো আনফার্টিলাইজড ওভাম হিসাবে তোমাদের মায়ের কাছে তোমরা আছো, ঠিক আছে। তো সে অনেক অনেক কাল আগের কথা। আমাদের এই সেল ফরমেশনের একটা কি ছিল বলতো? হাইপোথেসিস ছিল। সেই হাইপোথেসিসটাকে আমরা বলি আরএনএ হাইপোথেসিস। তাহলে হাইপোথেসিস আর একটা প্রুভেন মতবাদের মধ্যে ডিফারেন্সটা কোথায়? আমি যদি এখন তোমাকে বলি যে সিয়াম সিয়াম কালকে রাতে ভাত খাইছে, এখন সিয়াম হচ্ছে ওর বাসায়ও ভাত খেতে পারে, ওর বন্ধুর বাসায়ও ভাত খেতে পারে। আমি অনুমান করে বললাম যে সিয়াম ওর বন্ধু সায়েদের বাসায় কালকে রাতে ভাত খাইছে। এখন আমার কাছে কিন্তু কোনো প্রমাণ নাই, আমি জাস্ট এটা মানে তোমার ধারণা করে বললাম যে সায়েদ হচ্ছে গিয়ে সিয়ামের বেস্টি, এজন্য হচ্ছে সিয়াম সায়েদের বাসায় কালকে রাতে ভাত খাইছে। এটাকে বলে হাইপোথেসিস। এখন আমার কাছে যদি ছবি তোলা থাকে যে না সায়েদের বাসায় সিয়াম ভাত খেয়েছিল, আমি ছবি তুলে রেখেছি, এখন প্রমাণ দেখালাম যে এই নাও প্রমাণ যে সিয়াম সায়েদের বাসায় ভাত খাইছে, তাহলে এটাকে বলা হয় প্রমাণিত অনুসিদ্ধান্ত বা থিওরি। তাহলে যেটাকে আমরা প্রুফ করতে পেরেছি সেটা হলো থিওরি, যেটাকে প্রুফ করতে পারিনি সেটা হলো হাইপোথেসিস। মানে সত্য হতে পারে আবার অসত্য হতে পারে। তো হাইপোথেসিস অনুযায়ী সে অনেক অনেক কাল আগে আমাদের এনভায়রনমেন্টে হঠাৎ করে টুপ করে তৈরি হয়েছিল আরএনএ। কিভাবে আসছে, কোত্থেকে আসছে, এগুলো নিয়ে কিছু বলা হয়নি, ঠিক আছে। আর আমাদের এনভায়রনমেন্টে সবসময় উত্তপ্ত অবস্থায়
কি তোমার একদম মানে বার্নিং সিচুয়েশনে 3টা গ্যাস পাওয়া যেত, কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া অ্যান্ড মিথেন। যেহেতু একদম আমাদের জন্মের শুরুতে পুরা আর্থ একটা বার্নিং কি ছিল বলতো, একটা তোমার হচ্ছে কি সাবস্টেন্স ছিল, তার মানে সেখানে সব সাবস্টেন্স গুলো এরকম গ্যাসিয়াস পজিশনে পাওয়া যেত। তো যখন এটা ঠান্ডা হইতো তখনই কিছুক্ষণ পর কি হইতো তোমার থান্ডারবোল্ট। এই থান্ডারবোল্টের মাধ্যমে এই যে আমাদের গ্যাস, এই গ্যাসগুলো সবগুলো মিক্সড হয়ে ফর্মেশন করতো আমাদের অ্যামাইনো অ্যাসিড। আমরা জানি যে অ্যামাইনো অ্যাসিডের মধ্যে একটা অ্যামাইনো গ্রুপ পাওয়া যায়, একটা অ্যাসিড গ্রুপ পাওয়া যায়, একটা অ্যালকাইল গ্রুপ পাওয়া যায়। অ্যালকাইল মানে আমরা এটা অলরেডি কিন্তু আমাদের অর্গানিক কেমিস্ট্রিতে পড়েছি, CH2 অথবা CH3CH2 এরকম, এগুলোকে বলা হয় অ্যালকাইল গ্রুপ। এখন ধরো এই যে আমাদের যতবার একটা অ্যামাইনো অ্যাসিড ফরমেশন হবে ততবার আমাদের আরএনএ করবে কি, সে অ্যামাইনো অ্যাসিড গুলাকে প্যাকেট করবে, ঠিক আছে। ধরো এই একটা আরএনএ, এই আরএনএটা যতবার আমাদের অ্যামাইনো অ্যাসিডকে পাবে ততবার সে কি করবে, এই অ্যামাইনো অ্যাসিড গুলাকে প্যাকেট করবে। 1টা 2টা 3টা, এবং আমরা জানি অ্যামাইনো অ্যাসিডের পলিমারকে কি বলা হচ্ছে, প্রোটিন। এই অ্যামাইনো অ্যাসিডের পলিমারকে আমরা কি বলবো, প্রোটিন বলবো। ওকে, তাহলে সে অনেক অনেক কাল আগে, পৃথিবী যখন মাত্র সূচনা হয়েছে, আরএনএ পৃথিবীতে আগে থেকেই ছিল, আর এই গ্যাসগুলো মিলে মিলে অ্যামাইনো অ্যাসিড তৈরি করেছিল, যেগুলোকে আরএনএ প্রোটিন বানিয়েছে। এখন ধরো আরএনএ দেখতেছে যে ও হলো প্রোটিনের সাথে সুখের সংসার করতে পারতেছে, তাহলে যখনই আমরা সুখের সংসার করা শুরু করি তখনই এটা নতুন বাসা নেই। এখন আরএনএ করবে কি, এই প্রোটিনটাকে নিজের করে নেওয়ার জন্য একটা সুন্দর বাসা খুঁজবে। তাহলে আমাদের কাছে আগে থেকে কি ছিল, একটা আরএনএ ছিল এবং আরএনএ তৈরি করা কিছু প্রোটিন ছিল। ওরা এখন কি করবে, একটা বাসা নিবে, ঠিক আছে, একটা বাসা নিবে। সেই বাসার মধ্যে সুন্দর করে আমাদের যে আরএনএ আছে, সে আরএনএ হচ্ছে গিয়ে আমাদের এই যে তোমার প্রোটিনের থাকার জন্য একটা আলাদা করে রুম বানাবে, ঠিক আছে, প্রোটিনের থাকার জন্য একটা আলাদা করে রুম বানাবে। তাহলে আমাদের আরএনএ সুন্দর মতন কি করে আসলে সেলের মধ্যে ঢুকে পড়লো, আর আমাদের এই যে প্রোটিনগুলো অনেকগুলো তৈরি হয়েছে, সেই প্রোটিনগুলোকে আমাদের এই রুমের মধ্যে আবদ্ধ করে দিল। এটাকে বলা হচ্ছে রাইবোজোম। কি বলা হয়, রাইবোজোম। তাহলে বলো তো, যেই সেলের মধ্যে অন্তত আমরা একটা আরএনএ এবং একটা রাইবোজোম পাচ্ছি, সেই সেলটাকে আমরা কি বলবো, যেই সেলের মধ্যে কম মানে মিনিমাম একটা আরএনএ এবং একটা রাইবোজোম থাকবে, সেই সেলটাকে কি বলা হয়, তোমরা কি বলতে পারবা? এটাকে বলা হচ্ছে প্রোক্যারিওটিক সেল। কি বলে আমরা এটাকে, প্রোক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক সেল। তাহলে এভাবেই পৃথিবীতে প্রথম প্রোক্যারিওটিক সেল এসেছে। তাহলে প্রো ওয়ার্ডটার মানে হচ্ছে বিফোর, অনেক আগের, আর ক্যারিয়ন ওয়ার্ডটা হলো নিউক্লিয়ার ম্যাটেরিয়াল, ঠিক আছে, নিউক্লিয়ার ম্যাটেরিয়াল। তাহলে আমরা যখনই নিউক্লিয়ার ম্যাটেরিয়াল হিসেবে কোনো কিছু পাবো এবং অ্যাটলিস্ট একটা রাইবোজোম পাবো, সেটাকে বলা হয় কি বলতো, তোমার হলো সেল। তাহলে নিউক্লিয়ার ম্যাটেরিয়াল হতে পারে আইদার ডাবল হেলিক্যাল ডিএনএ অথবা সিঙ্গেল হেলিক্যাল আরএনএ। এখন ধরো এখানে ডিএনএও থাকতে পারে, অথবা আমাদের এখানে হচ্ছে এরকম পেঁচানো অবস্থায় হলো গিয়ে ডিএনএও থাকতে পারে, এরকম ডাবল হেলিক্সের, ঠিক আছে। তাহলে একটা জিনিসকে আমি তখনই সেল বলবো যখন তার মধ্যে মানে ন্যূনতম একটা রাইবোজোম আর একটা নিউক্লিয়ার ম্যাটেরিয়াল থাকবে, হতে পারে ডিএনএ, হতে পারে আরএনএ। তাহলে একটা জিনিস তখনই সেল হবে যখন তার মধ্যে আমার রাইবোজোম থাকবে এবং কিছু নিউক্লিয়ার ম্যাটেরিয়াল থাকবে। তাহলে প্রথম যখন আমাদের আর্থ ক্রিয়েশন হলো, সেখানে আমরা প্রথম যে সেলটা পেয়েছিলাম সেটা ছিল একটা কি বলতো, প্রোক্যারিওটিক সেল। পরবর্তীতে আমরা সেখান থেকে ইউক্যারিওটিক সেল পেয়েছি, অন্যান্য সকল সেল পেয়েছি, বাট প্রথম যে সেলটা এসেছিল বজ্রপাতের মাধ্যমে, ওইটা একটা প্রোক্যারিওটিক সেল ছিল। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে সেলের হিস্ট্রি পড়লাম, এটা বুঝতে পেরেছো যে একটা আর্থে বা একটা এনভায়রনমেন্টে সবার আগে প্রথম কোন সেল এসেছিল? আচ্ছা, ভেরি গুড, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবারে দেখো, আমাদের একটা বিশেষ প্রসিডিউরের নাম আমরা পড়বো, যার নাম হচ্ছে এন্ডোসিম্বায়োসিস। তাহলে তোমরা সবাই ওয়ার্ড মিনিংটা লিখে রাখো, যে সিম্বায়োসিস মানে হচ্ছে লিভিং টুগেদার, দুজন মিলে সুখে সুখে থাকবে, আর হলো এন্ডো মিন্স ইনসাইড, এন্ডো মিন্স ইনসাইড।
তাহলে দেখো তোমাদের সাথে ধরো সিয়াম আর হচ্ছে গিয়ে সায়েদ। এখন সিয়াম এবং সায়েদ হচ্ছে বললো আমরা দোস্ত দুজন বন্ধু, চল আমরা ঢাকায় বাসা নিই। এখন সিয়াম আর সায়েদ দুজন একসাথে বাসা নিল। সেখানে হচ্ছে দুজন মিলে ভাড়াটা শেয়ার করে দেয়। এক বেলায় সিয়াম রান্না করলে আরেক বেলায় তোমার হচ্ছে গিয়ে সায়েদ রান্না করে, এবং দুজনের হচ্ছে একসাথে কোনো ঝগড়াঝাটি নেই, ভালো মতন দুজন মিলে থাকতেছে। ওদের এই যে তোমার পারস্পরিক যে তোমার হচ্ছে গিয়ে সেম সার্ভাইভাল বা কো হ্যাবিটেট, এটাকেই বলা হয় সিম্বায়োসিস। এখন ধরো আমাদের সায়েদ করলো কি, সায়েদ হচ্ছে গিয়ে নিজের বাসা আছে ঢাকায়, ও তার বাসায় সিয়ামকে থাকতে দিল। সিয়াম করলো কি, পরের দিন সায়েদকে মেরে পিটে রুম থেকে বের করে দিল এবং পুরা বাসা দখল করে ফেললো। তাহলে সায়েদ সিয়ামকে বাসায় জায়গা দিয়েছে, কিন্তু সিয়াম সায়েদকে সেখান থেকে উচ্ছেদ করেছে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় প্যারাসাইটিজম। প্যারাসাইটিজম, ঠিক আছে, পরজীবিতা। আর যদি তোমার এমন হয় যে সাইদ আর সিয়াম দুজনে একসাথে থাকে কিন্তু কেউ কারো সাহায্য করে না, ক্ষতিও করে না, এটাকে বলা হয়ে থাকে তোমার কি বলতো, সহ অবস্থান। মানে হচ্ছে ওরা পাশাপাশি থাকবে, ঠিক আছে, সেখানে কোনো তোমার প্যারাসাইটিজমও থাকবে না, আবার কোনো হলো সিম্বায়োসিসও থাকবে না। তাহলে আমাদের সেলের মধ্যে কিভাবে সিম্বায়োসিস দেখা যায় চলো আমরা দেখি। সে অনেক অনেক বছর আগের কথা, আমাদের এনভায়রনমেন্টে আমরা একটা ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া পেতাম। ওরা কি করে? ফটোসিনথেসিস করে। তাহলে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া যখন আমাদের এনভায়রনমেন্টের যে সান আছে সেখান থেকে সানলাইট পাবে, ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াটা যখন সানলাইট পাবে তখন সে সানলাইটকে ইউজ করে ফটোসিনথেসিসের মাধ্যমে কি প্রডিউস করবে? গ্লুকোজ। এখন ধরো ওর ভুরি ভুরি গ্লুকোজ আছে, কিন্তু সে যদি এই গ্লুকোজ থেকে কোনো এটিপি বা কোনো এনার্জি প্রডিউস করতে না পারে, তখন সেই গ্লুকোজের কোনো মানে আছে? আমাদের এই যে তোমার ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া, ওর অনেক পাওয়ার, ওকে তুমি যা কিছু দিবা সেই সব কিছুকে গ্লুকোজে কনভার্ট করতে পারে, ফটোসিনথেসিস করতে পারে। বাট ও যদি এখান থেকে কোনো এনার্জি প্রডিউস করতে না পারে, এই ফটোসিনথেসিসের কোনো মানে আছে বলো? কোনো মানে নাই। তাহলে তোমার হচ্ছে এই ক্লোরোপ্লাস্টের মতোই আমাদের দশা ছিল আরেকটা সেলের। এটা ছিল কি? আরেকটা অক্সিডাইজিং ব্যাকটেরিয়া। এই অক্সিডাইজিং ব্যাকটেরিয়াটা করতো কি, তুমি ওকে যা কিছু দিবা সবকিছুকে সে এনার্জি বা এটিপিতে কনভার্ট করতে পারতো অ্যারোবিক রেসপিরেশনের মাধ্যমে। কিন্তু অ্যারোবিক রেসপিরেশনের জন্য আমাদের কিছু না কিছু তো তোমার র ম্যাটেরিয়ালস লাগবে। যদি ওদের মধ্যে কোনো র ম্যাটেরিয়ালস না থাকে, ওকে এটিপি প্রোডাকশন করতে পারবে বলো? এটিপি প্রোডাকশন করতে পারবে না। তাহলে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াটা গ্লুকোজ বানায় কিন্তু সে এটিপি প্রডিউস করতে পারে না, আর অক্সিডাইজিং ব্যাকটেরিয়াটা এটিপি বানাবে কিন্তু র ম্যাটেরিয়াল পেলে তো সে কোনো এটিপি বানাতে পারছে না। তখন আমাদের আরেকটা সেল কি বলবে? আরেকটা সেল বলবে কি যে তুমি আমার কাছে চলে আসো, ঠিক আছে, ওই সেলটা বলবে কি তুমি আমার কাছে চলে আসো। তখন আমাদের এই যে অক্সিডাইজিং ব্যাকটেরিয়াটা, এই অক্সিডাইজিং ব্যাকটেরিয়াটা এই সেলের ভিতরে তোমার প্রবেশ করবে এবং সেম সেম ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াটা সেলের মধ্যে চলে আসবে। তাহলে এখন হলো গিয়ে আমাদের এই ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াটা যে গ্লুকোজ বানাচ্ছে, সেই গ্লুকোজটা চলে যাচ্ছে আমাদের এই অক্সিডাইজিং ব্যাকটেরিয়ার কাছে, সে সেখান থেকে এটিপি বা এনার্জি প্রডিউস করছে। তাহলে আমাদের এই ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াটা আসলে কি জিনিস বলতো? এই যে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াটা আগে ব্যাকটেরিয়া হিসেবে গ্লুকোজ বানাতো, এটা অ্যাকচুয়ালি আমাদের কোন অর্গানেল বলতো? ভেরি গুড, এটা হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট। তাহলে আমাদের এই ব্যাকটেরিয়াটাই আরেকটা সেলের ভিতরে ঢুকে হয়ে গেল ক্লোরোপ্লাস্ট, এবং এই যে আমাদের যে মাইটোকন্ড্রিয়া, এটা হয়ে মানে অক্সিডাইজিং ব্যাকটেরিয়াটা হয়ে গেল মাইটোকন্ড্রিয়া। তাহলে আমাদের ক্লোরোপ্লাস্ট অ্যান্ড মাইটোকন্ড্রিয়া এই দুইটা আগে কি ছিল? ব্যাকটেরিয়া ছিল, তাই না? একটা অ্যারোবিক ব্যাকটেরিয়া আর একটা ছিল আমাদের সায়ানোব্যাকটেরিয়াম। এরা দুজন মিলে যখন একটা ইউক্যারিওটিক সেলের মধ্যে এন্ট্রি নিল, ওরা তখন কি একটা সেলের অর্গানেল হয়ে গেল। তাহলে একটা সেলের ভিতরে ইনসাইড ঢুকে সুখে শান্তিতে বসবাস করা, এই প্রসিডিউরটাকে আমরা বলি এন্ডোসিম্বায়োসিস। The procedure by which two organelles live together in one cell and help each other to survive is called এন্ডোসিম্বায়োসিস। বুঝতে পেরেছো? তাহলে হচ্ছে যে এভাবেই কিন্তু আমাদের এই মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট একটা সময় একটা সেপারেট সেল ছিল, প্রোক্যারিওটিক সেল ছিল, বাট ওরা যখনই একটা ইউক্যারিওটিক সেলের ভেতরে এন্ট্রি নিল, ওরা তখন সেল অর্গানেল হয়ে গেল। এই জন্য তুমি যখন হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার পড়বে, ওরা তো একটা সময় ব্যাকটেরিয়া ছিল। চোর যতই ভালো হয়ে যাক না কেন, তার মধ্যে চোরের মনোভাব রয়েই যায়। ওরা যখনই একটা অর্গানেল হয়ে যাবে, অর্গানেল হয়ে গেলে ওদের মধ্যে চোরের ক্যারেক্টার থাকবে। তার মানে দুইটার মধ্যে আমরা কি পাবো? 70S রাইবোজোম পাবো
এবং দুইটার মধ্যে আমরা সার্কুলার ডিএনএ পাবো। আমরা একটু পরে দেখবো যে আমাদের ইউক্যারিওটিক সেলগুলোর কিন্তু ডিএনএ হয় হেলিকেল আর রাইবোজোম হয় এটিএস। বাট ওরা ইউক্যারিওটিক সেলের পার্ট হওয়া সত্ত্বেও ওরা যেহেতু একটা সময় ব্যাকটেরিয়া ছিল, প্রোক্যারিওটা ছিল, সো প্রোক্যারিওটার মতো ওদেরও কি রাইবোজোম হবে 70S আর ডিএনএ হবে সার্কুলার। তাহলে এন্ডোসিম্বায়োসিস জিনিসটা সবাই বুঝতে পেরেছো যে কিভাবে আসে? আশা করি তোমাদের প্যারা হওয়ার কথা না। এটা কিন্তু আমাদের 2 মার্কসের জন্য পরীক্ষায় চলে আসে। হোয়াট ডু ইউ মিন বাই সিম্বায়োসিস? তাহলে দেখো অ্যারোবিক ব্যাকটেরিয়াটা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া আর ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট। তাহলে এবারে আমরা আমাদের আরেকটা ইম্পর্টেন্ট টপিকে চলে এসেছি, দ্যাট ইজ আওয়ার ক্লাসিফিকেশন অফ সেল। তাহলে আমরা ফাংশনের উপর ডিপেন্ড করে সেলকে দুইটা টাইপসে ডিভাইড করতে পারছি। আমাদের বডি ফরমেশন করবে যেটা, সেটা হলো সোম্যাটিক সেল, আর রিপ্রোডাকশনে হেল্প করবে যে সেলটা তাকে বলা হয় জার্ম সেল। এরা দুজন হচ্ছে গিয়ে তোমার ফাংশনের উপর ডিপেন্ড করে। আর ক্যারিয়ন বা নিউক্লিয়ার ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে দেখো প্রোক্যারিওটিক, আরেকটা হচ্ছে ইউক্যারিওটিক। ইউক্যারিওটিক হলো প্ল্যান্ট সেল আর হচ্ছে অ্যানিমেল সেল। তাহলে দেখো আমাদের যদি আমরা ফাংশনের উপরে ডিপেন্ড করে ওদেরকে ক্লাসিফাই করি, তাহলে সোম্যাটিক সেলের ক্রাইটেরিয়া হচ্ছে দে আর ডিপ্লয়েড, আর গ্যামেটিক সেল বা গ্যামেটের ক্রাইটেরিয়া হচ্ছে অলওয়েজ হ্যাপ্লয়েড। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে হোয়াট ইজ ডিপ্লয়েড অ্যান্ড হোয়াট ইজ হ্যাপ্লয়েড। ধরো আমি যদি একটা স্পার্ম সেলের কথা বলি, ঠিক আছে, সাপোজ ইট ইজ এ স্পার্ম সেল। তাহলে স্পার্ম সেলের মধ্যে ক্রোমোজোম গুলা সুন্দর মতো নাম্বারিং করা থাকে অ্যাকর্ডিং টু দেয়ার সাইজ। একদম লম্বা ক্রোমোজোমটা 1 নাম্বার, তারপরে 2 নাম্বার, তারপরে 3 নাম্বার, এমন করতে করতে স্মলেস্ট ক্রোমোজোমটা হচ্ছে 23। তাহলে দেখো আমাদের স্পার্মের মধ্যে সুন্দর মতন ওদের লেন্থ ওয়াইজ ক্রোমোজোম গুলো সুন্দর করে নাম্বারিং করা থাকে। কি সুন্দর করে আল্লাহ মানুষকে বানাইছেন। এবং সেম জিনিসটা থাকে হচ্ছে তোমার ওভারিতে। এই যে ওভারির ক্রোমোজোম গুলাও কিন্তু এরকম সুন্দর মতন নাম্বারিং করা থাকে। এই স্পার্ম আর ওভাম এবার যখন ফিউশন করবে, তখন ফিউশনের মাধ্যমে আমরা পেয়ে যাব জাইগোট। কি পেয়ে যাব বলো তো? আমরা পেয়ে যাব হচ্ছে গিয়ে তোমার জাইগোট। এই যে আমরা যে জাইগোট সেলটা পেয়ে গেলাম, মজার ব্যাপার হচ্ছে এইবার আমার সব এই স্পার্ম অ্যান্ড ওভামের ক্রোমোজোম গুলা হচ্ছে পেয়ার আপ হবে। তার মানে আমাদের ওভামের 1 নাম্বার ক্রোমোজোমের সাথে স্পার্মের 1 নাম্বার, ওভামের হচ্ছে গিয়ে 2 নাম্বারের সাথে স্পার্মের 2 নাম্বার, এমন করতে করতে তোমার 23 নাম্বারের সাথে 23 নাম্বার পেয়ার করবে। কখনোই কিন্তু এমন হয় না যে স্পার্মের 1 এর সাথে ওভামের 2, স্পার্মের 3 এর সাথে ওভামের 4, কারণ সেম নাম্বারের ক্রোমোজোমের লেন্থ উইথ হুবহু সেম হয়। ঠিক আছে, এই 1 পেয়ার ক্রোমোজোমকে আমরা বলি হোমোলোগাস। ফাদারের একটা, মাদারের একটা, ওদের লেন্থ উইথ সব কি হবে? সেম হবে। তাহলে এই যে স্পার্ম এবং ওভাম, ওদের মধ্যে কোনো ক্রোমোজোমের পেয়ার আপ নাই, ওরা হলো সিঙ্গেল, ওরা মিঙ্গেল থাকা পছন্দ করে না। এই জন্য ওদেরকে আমরা বলি হ্যাপ্লয়েড। একটা হলো ক্রোমোজোমের সুতা, ওরা অলওয়েজ কি হবে? হ্যাপ্লয়েড হবে। আর যখনই দুইটা হ্যাপ্লয়েড সেল মিলে এই ডাবল ক্রোমোজোম ফরমেশন করবে, ওরা হয়ে যাবে ডিপ্লয়েড। ডিপ্লয়েড মানে হচ্ছে গিয়ে দুইটা করে ক্রোমোজোমের সুতা থাকবে। তাহলে এখন মাথার মধ্যে গেঁথে ফেলো, যেখানেই জাইগোট পাবা, যেই অ্যানিমেলেরই হোক না কেন, যেখানেই জাইগোট পাবা সেটাই তোমার ডিপ্লয়েড, আর যেখানেই গ্যামেট পাবা, গ্যামেট, স্পার্ম, ওভাম, পোলেন গ্রেইন, এরা সবাই হচ্ছে হ্যাপ্লয়েড। ডিপ্লয়েড মানে হিউম্যান বডিতে 46, হ্যাপ্লয়েড মানে হিউম্যান বডিতে 23। ওকে, তাহলে এখানে এই জিনিসটাই বোঝানো হয়েছে যে সোম্যাটিক সেল আমাদের বডি ফরমেশন করে। তো দেখো প্ল্যান্টের রুট, স্টেম, লিফ, হিউম্যানের নার্ভ সেল, ব্লাড সেল, এগুলো সবই ডিপ্লয়েড। আর স্পার্ম, ওভাম, তারপরে হচ্ছে গিয়ে পোলেন গ্রেইন, উওস্পোর, এরা সবাই কিন্তু হ্যাপ্লয়েড। ওকে, আচ্ছা। তাহলে দেখো আমরা হচ্ছে আমাদের নিউক্লিয়াসের ফাংশনের উপরে ডিপেন্ড করে একটা পেয়েছি প্রোক্যারিওটিক, আর একটা পেয়েছি ইউক্যারিওটিক। তাহলে আমাদের প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিকের ডিফারেন্সটা ভালো করে বুঝতে হবে। চলো আমরা বোঝার চেষ্টা করি। তাহলে ক্যারিয়ন বলতে আমরা বুঝেছিলাম কি বলতো? ক্যারিয়ন বলতে আমরা বুঝেছিলাম হলো নিউক্লিয়ার ম্যাটেরিয়াল। তাহলে একটা নিউক্লিয়াসের মধ্যে আমরা টোটাল 4টা ম্যাটেরিয়াল পাই। ঠিক আছে, আমরা একটা নিউক্লিয়াসের মধ্যে 4টা ম্যাটেরিয়াল পাই। কি কি বলেছিলাম? নিউক্লিয়ার মেমব্রেন অর এনভেলপ, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, ক্রোমাটিন, ফাইবার। কিন্তু আমরা এসব কিছুই আমাদের প্রোক্যারিওটিক সেলে পাবো না।
কারণ ওদের ক্যারিয়নটা হচ্ছে আদি, অনেক আগের খ্যাত গরিবস, এই জন্য ওদের নিউক্লিয়াসে কিচ্ছু নাই, মানে একটা পুয়ারলি ডেভেলপড নিউক্লিয়াস। তাহলে ওদের নিউক্লিয়াস বলতে শুধুমাত্র কি পাওয়া যাবে, কিছু রাউন্ড শেপের ডিএনএ পাওয়া যাবে, রাউন্ডেড ডিএনএ। এই ডিএনএটা তোমার সেলের যেখানে থাকে সেই পজিশনিংটাকে বলা হয় নিউক্লিওয়েড। কি বলবো আমরা, নিউক্লিওয়েড, যেটা হচ্ছে নিউক্লিয়াসের যেই জায়গা বরাবর থাকবে। দুইটাই তোমার হলো গিয়ে ফিতা থাকবে, বাট সেটা হচ্ছে তোমার রাউন্ড। আর যারা কিনা তোমার হলো ইউক্যারিওটিক, ওদের ক্ষেত্রে কি দেখা যাবে, ওদের হচ্ছে গিয়ে ডাবল হেলিক্সের হেলিক্যাল ডিএনএ পাওয়া যাবে, কারণ ওদের মধ্যে কিছু স্পেশাল হিস্টোন প্রোটিন থাকে, যে হিস্টোন প্রোটিনটাকে পেঁচায় পেঁচায় আমাদের ডিএনএর ফ্র্যাগমেন্টটা উপরের দিকে উঠে। ঠিক আছে, এই জন্য ওরা হলো গিয়ে হেলিক্যাল ডিএনএ, ওরা হলো হেলিক্যাল ডিএনএ। এবারে দেখো প্রোক্যারিওটিক যেহেতু গরিবস, আমরা বলেছিলাম একটা সেল হতে হলে ন্যূনতম তার একটা রাইবোজোম এবং নিউক্লিয়ার ম্যাটেরিয়াল থাকতে হবে। তো আমরা কি বলেছি, ওদের মধ্যে কিন্তু ডিএনএ আছে, তাহলে কি রাইবোজোম থাকতে হবে না? ওরা যতই গরিবস হোক, যতই ব্যাকডেটেড হোক, ওদের তো একটা সেল হওয়া লাগবে। এজন্য ওদের আর কিছু না থাকলে শুধু রাইবোজোম থাকে। আর ওদের হচ্ছে রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ক্লোরোপ্লাস্ট, কি নেই এখানে, সব কিছু হচ্ছে ইউক্যারিওটিক সেলে পাওয়া যাবে। ওকে, মাইটোকন্ড্রিয়া আর একটা হলো ক্লোরোপ্লাস্ট। তাহলে আমাদের ইউক্যারিওটিক সেলে যেহেতু মাইটোকন্ড্রিয়া আছে, সো ও কি করতে পারবে, ও হচ্ছে ইজিলি তোমার এনার্জি প্রোডাকশনের জন্য অ্যারোবিক রেসপিরেশন করতে পারবে। কিন্তু আমাদের প্রোক্যারিওটিক সেল তো গরিব, ওর মধ্যে মাইটোকন্ড্রিয়া নাই, এই জন্য ওর পক্ষে অ্যারোবিক রেসপিরেশন করা পসিবল না। ওরা হচ্ছে কি করে, অ্যানারোবিক রেসপিরেশন করে, কারণ অ্যানারোবিক রেসপিরেশনটা কোথায় হয়, সাইটোপ্লাজমে হয়। আবার আমরা জানি যে ওদের যেহেতু তোমার ক্লোরোপ্লাস্ট আছে, সো ওদের ফটোসিনথেসিস হবে, বাট প্রোক্যারিওটিকের ফটোসিনথেসিস না হলেও ছোট ছোট কিছু থাইলাকয়েড পাওয়া যায় যেগুলো ফটোসিনথেসিস করতে কেপেবল। তাহলে আমরা ওদের হচ্ছে কি সেল তোমার কি ধরনের অর্গানেল থাকে এটা পড়ে ফেললাম। এবার দেখো, যদি কোনো একটা সেলের ক্রোমাটিন ফাইবারই না থাকে, ও কি মাইটোসিস করতে পারবে? মনে করো তো আমরা মাইটোসিসের 5টা ফেজ পড়েছিলাম না, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। যার হচ্ছে কি তোমার ক্রোমাটিনই নাই, তার কি সেলগুলো হতে পারবে? পারবে না। তার মানে ওদের সেল ডিভিশন হবে যে প্রসিডিওরে, তার নাম হলো অ্যামাইটোসিস। আর ওদের সেল ডিভিশন হবে যে প্রসিডিওরে, তাকে বলা হয় মাইটোসিস এন্ড মায়োসিস, দুই ভাবেই হয়। তাহলে দেখো আমরা কিন্তু ওদের মেইন পয়েন্ট গুলো পড়ে ফেললাম, তাই না? আমাদের প্রোক্যারিওটিক সেল, যেখানে আমরা নিউক্লিয়াসের ক্ষেত্রে কিচ্ছু পাবো না, কিন্তু ইউক্যারিওটের নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, ক্রোমাটিন ফাইবার, এসব কিছু কিন্তু পাওয়া যাবে। প্রোক্যারিওটিক সেলের ডিএনএ হচ্ছে আমাদের ডাবল হেলিক্যাল এন্ড রাউন্ডেড, আর ইউক্যারিওটিক সেলের ডিএনএ হচ্ছে গিয়ে শুধুমাত্র হেলিক্যাল। প্রোক্যারিওটিক সেলে আমরা কোনো মেমব্রেন বাউন্ড অর্গানেল পাবো না, কিন্তু ইউক্যারিওটিক সেলে সবগুলোই পাবো। প্রোক্যারিওটিক সেলের রাইবোজোম হচ্ছে 70S, আর ইউক্যারিওটিক সেলের রাইবোজোম হচ্ছে 80S। এই এস গুলো না অনেকেই বুঝে না, এস দিয়ে কিন্তু সঞ্চারী না, এস দিয়ে হচ্ছে ভেদবার্গ। সায়েন্টিস্ট ভেদবার্গ আমাদের যে রাইবোজোমের উপাদানগুলো আছে, সেই উপাদানগুলো কিভাবে রাইবোজোমের মধ্যে ঘোরাঘুরি করে, এগুলো দেখার খুব ইচ্ছা হয়েছে। তো উনি প্রথমে ডিসকভার করে পেয়েছেন কি, আমাদের যে রাইবোজোম, সে রাইবোজোম হচ্ছে ছোট ছোট দুইটা সাব ইউনিট নিয়ে ফরমেশন হয়। এখন ওনার কৌতূহল হলো যে আচ্ছা, আমি একটু সাব ইউনিট গুলাকে একটু আলাদা আলাদা করে লেয়ার লেয়ার ওয়াইজ ডিভাইড করে দেখি তো যে কিভাবে ওদের কম্পোনেন্ট গুলো আলাদা হয়। এই বায়োলজিতে বা প্যাথোলজি সেন্টারে কোনো একটা সেল, ব্লাড কিংবা কোনো কিছুকে আমি যদি লেয়ারে লেয়ারে ডিভাইড করে দেখতে চাই, তখন সেই মেশিনটাকে আমরা সেন্ট্রিফিউগাল ফোর্সের এগেনস্টে ঘুরানটি দেই, এটাকে বলা হয় সেন্ট্রিফিউজ মেশিন। তাহলে যখনই আমি কোনো একটা অর্গানকে এরকম লেয়ারে লেয়ারে ডিভাইড হতে চাবো, তখন আমি তাকে কি করব, সেন্ট্রিফিউজ করব। ঠিক আছে, তাহলে দেখা যায় যারা কিনা প্রোক্যারিওটার কিন্তু রাইবোজোমে দুইটা সাব ইউনিট, ইউক্যারিওটারও দুইটা সাব ইউনিট। তাহলে প্রোক্যারিওটার যদি স্মল সাব ইউনিটটাকে আমি হলো গিয়ে সেন্ট্রিফিউগাল মেশিনের আন্ডারে রাখি, সেন্ট্রিফিউগাল মেশিনে কি করা হয়, সেন্ট্রিফিউগাল ফোর্সের মাধ্যমে তোমার হলো কোন একটা অর্গানিজমকে লেয়ারে লেয়ারে ডিভাইড করা হয়। তাহলে যখন তোমার প্রোক্যারিওটার স্মল ইউনিটটাকে আমি টেস্ট টিউবে রাখবো, তখন তোমার 30 বার ঘুরানটি দিলে তলানি পড়ে, দ্যাট মিনস অধক্ষেপ পড়ে, প্রিসিপিটেশন পড়ে। কিন্তু যদি আমি বড় ইউনিটটাকে হচ্ছে কি ঘুরানটি দেই, তখন আরো বেশি পড়ে, 50 বার ঘুরাইলে সেডিমেন্টেশন পড়ে। কিন্তু দুইটা মিলায় যখন আমরা একটা সাব ইউনিট বানাবো, আস্ত রাইবোজোমকে ইউনিফিকেশন করব, তখন এই পুরোটার মধ্যে আমরা কি পাবো, পুরোটার মধ্যে হচ্ছে গিয়ে তোমার 70 বার ঘুরালে আমি প্রিসিপিটেশন পাবো। তাহলে এস দিয়ে কিন্তু সঞ্চারী না, এস হচ্ছে ভেদবার্গ।
যে রাইবোজোমকে যতবার ঘুরালে আমরা সেন্ট্রিফিউগাল মেশিনে একটা কি পাবো, প্রিসিপিটেশন পাবো, ততবার আমরা ঘুরাবো, এবং সেটাই হচ্ছে ওদের তোমার রেট অফ প্রিসিপিটেশন। আমরা যেরকম কারের হচ্ছে গিয়ে ভেলোসিটি বলি মিটার পার সেকেন্ড, এক্সেলারেশন হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে কি পার্সেন্টেজে আমাদের এটার মানে প্রিসিপিটেশন পড়বে, এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে তোমার ভেদবার্গ সেডিমেন্টেশন রেট। তাহলে এবারে যদি আমরা একটু আমাদের ইউক্যারিওটা নিয়ে কথা বলি, তাহলে এখানে আমরা কি নিয়ে কথা বলেছিলাম, প্রোক্যারিওটা, স্মল ইউনিট লার্জ ইউনিট। এবার আমরা বলছি ইউক্যারিওটা নিয়ে কথা। তাহলে ইউক্যারিওটাতে খেয়াল করো, দেখো আমরা হলে প্রথমে একটা স্মল সাব ইউনিট পেলাম, এরপরে হচ্ছে কি লার্জ সাব ইউনিট পেলাম, এরপরে তোমার হচ্ছে গিয়ে দুইটার মধ্যে মিক্সচার পেলাম। তাহলে দেখো এই যে স্মল সাব ইউনিটটা, এবার ওর বেলায় কি হবে, ওর বেলায় হচ্ছে গিয়ে তোমার 40 বার ঘুরানটি দিলে প্রিসিপিটেশন পড়বে। কিন্তু আমাদের যে লার্জ সাব ইউনিটটা, এই দুইটা মিলায় তোমার হলো গিয়ে 60 বার ঘোরানটি দিলেও প্রিসিপিটেশন পড়বে। তাহলে এখন তো মাথায় কাজ করতেছে না যে আপু তাহলে তো এখানে হলো 60 আর 40 80 হওয়ার 100 হওয়ার কথা না, কারণ আমাদের এখানে কি হয়, কিছু যান্ত্রিক ত্রুটি হয়। যান্ত্রিক ত্রুটি বলতে কিছু নষ্ট হওয়া, কিছু তোমার নষ্ট হয়ে যাওয়া। তাহলে এই যে তোমার স্মল এবং লার্জ এই দুটো সাব ইউনিটকে আলাদা আলাদা আমি যদি প্রিসিপিটেশন ফেলাতে চাই, তখন ওদেরকে কি করতে, আলাদা আলাদা টেস্ট টিউবে রেখে ঘুরানটে দিতে হয়। কিন্তু দুইটাকে আমি যখন একসাথে করে ফেলবো, তখন ওদের কি হয়ে যায়, তোমার ভলিউম কমে যায়। দেখবা যে একটা পানির ড্রপকে আমি যখন অনেকগুলো ড্রপে কনভার্ট করি, তখন সেটার ভলিউম বেড়ে যায়। এই জন্য এখানে কি হবে, ভলিউম বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের এস এর কাহিনী। তাহলে যারা হচ্ছে কি আমাদের প্রোক্যারিওটা, ওদের হলো 70s, আর যারা ইউক্যারিওটা ওদের হচ্ছে 80s। এবার আমরা যদি সাইটোস্কেলেটনের কথা বলি, এটা আমরা কোথায় পাবো, ইউক্যারিওটাতে পাবো। আরএনএ পলিমারেজ, এটা একটি স্পেশাল এনজাইম যেটা কিনা আমাদের আরএনএ সিনথেসিস বা ট্রান্সক্রিপশনের জন্য লাগে। তাহলে এটা তো আমরা এই চ্যাপ্টারের লাস্টে আরো ভালো করে পড়বো। মনে রাখবা যে এটা আমাদের প্রোক্যারিওটিক সেলে কি 1 টাইপসের, আর ইউক্যারিওটিক সেলে হচ্ছে গিয়ে 3 টাইপসের হতে পারে। অপেরন, এটা হচ্ছে গিয়ে প্রোক্যারিওটিক সেলের জিন এক্সপ্রেশন ইউনিট। আমরা যে জিন এক্সপ্রেস করি প্রোটিন দিয়ে, ওরা ওদের জিন এক্সপ্রেস করে হচ্ছে অপেরন দিয়ে, এটা ভালো করে মনে রাখবা। তাহলে জিনের স্ট্রাকচার, আমাদের প্রোক্যারিওটিক যে সেল আছে, ঠিক আছে, ওদের জিন স্ট্রাকচার থাকে হলো নিউক্লিয়েড, দ্যাট মিনস ডিএনএ এর মধ্যে। আর ইউক্যারিওটিক সেলে কোথায় পাওয়া যায়, নিউক্লিয়াসে। ওদের সেল ডিভিশন, ওরা যেহেতু গরিব, ওদের সেল ডিভিশন হবে মাইটোসিস প্রসিডিউরে, আর ওদের হচ্ছে কি কিভাবে হবে, মাইটোসিস আর হলো মায়োসিস। আমাদের প্রোক্যারিওটিক সেল কি করবে, যেহেতু মাইটোকন্ড্রিয়া নাই, অক্সিজেন নাই, সো অ্যানারোবিক রেসপিরেশন করবে, আর ইউক্যারিওটা হলো গিয়ে অ্যারোবিক রেসপিরেশন করবে। প্রোক্যারিওটিক সেলের যে ট্রান্সলেশন, সেই ট্রান্সলেশনের কি দরকার আছে, অবশ্যই দরকার আছে, নাকি না, দরকার নাই। কিন্তু ইউক্যারিওটিক সেলে কি আছে, আমাদের ট্রান্সলেশনের দরকার আছে। তাহলে এই যে ডিফারেন্স গুলো আপু লিখে দিলাম, হ্যাঁ, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুব ভালো করে দেখবা, এবং কোনোটা কিন্তু বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, এখান থেকে সিকিউ, এমসিকিউ আর হলো গিয়ে তোমার রিটেন খুব ভালো মতন পড়বা। তাহলে এতটুকু সব বুঝতে পেরেছো? এখন বাজে 7:26, আমরা ইনশাল্লাহ 7:31 আবার ব্যাক করব। 5 মিনিট ব্রেক। ওকে, তাহলে আমরা আবার ব্যাক করলাম। তাহলে আমরা যাওয়ার আগে দেখেছিলাম যে আমাদের হলো একটা সেলের মধ্যে যে সেলের হাইপোথেসিস, সেই হাইপোথেসিস অনুযায়ী এই যে তোমার প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক সেলগুলা হচ্ছে কেমন থাকে। এবারে দেখো, আমরা যখন একটা আইডিয়াল সেল নিয়ে কথা বলবো, আমরা তখন কথা বলবো কি নিয়ে বলতো, আমরা তখন কথা বলবো প্ল্যান্ট সেল নিয়ে। কারণ অ্যানিমেল সেল, প্ল্যান্ট সেল, এই সব কিছুর মধ্যে সবার আগে কিন্তু প্ল্যান্ট সেল এসেছিল, এবং একটা প্ল্যান্ট সেলের মধ্যে আমরা সব কিছুর কমপ্লিট প্যাকেজ পাই দেখে ওটার নাম দিয়েছি আমরা প্ল্যান্ট সেল। তাহলে এখন দেখো, একটা আইডিয়াল প্ল্যান্ট সেলের মধ্যে আমরা কিছু পাই নন লিভিং সাবস্টেন্স, আবার কিছু পাই হচ্ছে লিভিং সাবস্টেন্স। একটা বস্তুকে আমরা তখনই লিভিং বলতে পারবো যখন সে মেটাবলিজম করতে পারবে। ঠিক আছে, একটা অর্গানিজমকে তখনই লিভিং বলা যায় যখন সে কি করতে পারবে বলতো, মেটাবলিজম করতে পারবে।
তাহলে ওর যদি মেটাবলিজম করার ক্যাপাসিটি থাকে তখন সেটা লিভিং, আর মেটাবলিজম করতে না পারলে অর্থাৎ এটিপি প্রোডাকশন করতে না পারলে আমি তাকে লিভিং বলতে পারবো না। তাহলে দেখো নন লিভিং সাবস্টেন্সের মধ্যে কিছু জিনিস হচ্ছে তোমার সেল ওয়াল, কিছু হচ্ছে আমাদের এক্সক্রিয়েটরি সাবস্টেন্স, তার মধ্যে স্টোরেজ, সিক্রেটরি এবং ওয়েস্ট প্রোডাক্ট। মনে রাখবে আমরা সব একসাথে মুখস্থ করব না, আমরা জাস্ট এই দুইটা পড়বো, এই দুইটার বাদে সবই হচ্ছে ওয়েস্ট। রেজিন, ট্যানিন, গাম, ল্যাটেক্স, অ্যালকালয়েড, অ্যাসিড, অয়েল, ঠিক আছে। আর আমরা আমাদের সিক্রেটরি প্রোডাক্টগুলো মনে রাখবো কি দিয়ে, হিজ, পেন। এইচ দিয়ে হচ্ছে হরমোন, পিগমেন্ট, এনজাইম, নেকটার, হিজ, পেন। এগুলো হচ্ছে আমাদের প্ল্যান্ট থেকে সিক্রেটেড হবে, যেগুলো আমরা কাজে লাগাই। আবার হলো স্টোরেজ মানে তো আমাদের প্ল্যান্টের 3টা ফুড প্রোডাক্ট। তাহলে পরীক্ষায় বলবে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য স্টোরেজ ম্যাটেরিয়াল, হরমোন, পিগমেন্ট, প্রোটিন, নেকটার। অ্যান্সার কি হবে? প্রোটিন। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য ওয়েস্ট প্রোডাক্ট, হরমোন, এনজাইম, নেকটার, অ্যালকালয়েড। অ্যালকালয়েড। এবারে দেখো একটা পুরো সেলকে আমি যদি একটা পুরো পুকুরের সাথে কম্পেয়ার করি, একটা পন্ডের সাথে কম্পেয়ার করি, পুকুরের একদম বাইরে কি থাকে, পুকুরের পাড়, এটাকে আমরা বলেছি সেল মেমব্রেন। এরপরে পুকুরের পানি, এটা হচ্ছে সাইটোপ্লাজম, আর পুকুরের মাছ হচ্ছে তোমার নিউক্লিয়াস। ওকে, যে কোনো একটা কিছুর বেস হিসেবে আমাদের একটা ম্যাট্রেস লাগে। যেমন আমরা যখন বাসায় বিছানা করি আমরা কিন্তু ধরেই কাঠের খাটের উপরে চাদর দিয়ে দেই না, সেখানে জাজিম, তোশক, তারপরে তোমার হচ্ছে যে সুন্দর চাদর, এগুলা রাখি। তো একটা সেলের যখন অন্যান্য সব জিনিসগুলোকে আমাকে সুন্দর করে অ্যারেঞ্জ করে রাখতে হবে, সেই সেলের একটা বেস লাগে। এটা তোমার সেলের জন্য সাইটোপ্লাজম, নিউক্লিয়াসের জন্য নিউক্লিওপ্লাজম, আবার ক্লোরোপ্লাস্টের জন্য স্ট্রোমা, এগুলোকে আমরা ইন কমন বলে থাকি হলো ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে প্রতিটা জিনিসেরই একটা একটা ম্যাট্রিক্স আছে, ওটা এক এক জায়গায় এক এক নামে পরিচিত। সেলের ম্যাট্রিক্স হচ্ছে সাইটোপ্লাজম, সেরকম আমাদের এই সাইটোপ্লাজমের মধ্যে আমরা কিছু ম্যাট্রিক্স পাই যাকে বলে সাইটোসোল, আর কিছু পাই অর্গানেলস। ওকে, আর নিউক্লিয়াসের 4টা কম্পোনেন্টের নাম আমরা কিন্তু অলরেডি পড়ে ফেলেছি। এই যে আমাদের সাইটোপ্লাজমের যে অর্গানেলস, এখান থেকে পরীক্ষায় এমসিকিউ থাকে, কোনটা মেমব্রেন বাউন্ড আর কোনটা মেমব্রেন লেস। যারাই মেমব্রেন বাউন্ড ওদের মেমব্রেনটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে লিপোপ্রোটিন দিয়ে ফরমেশন হয়। ঠিক আছে, তাহলে আমরা এটাকে একটা নিমোনিক দিয়ে মনে রাখতে পারি। নিমোনিকটা কেমন ছিল দেখো, নিমোনিকটা হচ্ছে যারা কিনা মেমব্রেন বাউন্ড, মা এরা পাগল। কি দিয়ে মনে রাখবো? মা এরা পাগল। মা দিয়ে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এরা দিয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, পা দিয়ে হচ্ছে প্লাস্টিড অ্যান্ড পারঅক্সিজোম, গ দিয়ে হচ্ছে গিয়ে তোমার গোলজি বডি, গ্লাইঅক্সিজোম, আর অনেকে বলে যে গহ্বর, কোষ গহ্বর, গহ্বর মানে হচ্ছে সেল ভ্যাকুয়াল, এল দিয়ে হচ্ছে লাইসোজোম। তাহলে এরা হচ্ছে মা এরা পাগল। রা দিয়ে কিন্তু আবার রাইবোজোম হয় না। ঠিক আছে, তাহলে আমাদের মেমব্রেন নাই কোনটা কোনটার মধ্যে দেখো, মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এদেরকে আমরা বলি সাইটোস্কেলেটন, অর্থাৎ ওদের বডির একটা স্ট্রেংথ দিচ্ছে। রাইবোজোম, সেন্ট্রিওল, প্রোটিওসোম, ওদের কারোরই কোনো কি থাকবে না বলতো, মেমব্রেন থাকবে না। তাহলে এই যে আমাদের একটা আইডিয়াল প্ল্যান্ট সেলের কি কি থাকে, এদের মধ্যে আমরা এমসিকিউর জন্য এই এক্সক্রিয়েটরি সাবস্টেন্স গুলো আর এই যে মেমব্রেন বাউন্ড এবং মেমব্রেনলেস অর্গানেল গুলা, এই দুইটা আমরা এমসিকিউর জন্য খুব ভালো করে পড়বো, বাকিগুলো তেমন আমাদের লাগে না। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন দেখো আমরা যদি একটা সেলের একদম বাইরে থেকে ভেতরে আসি তখন সবার আগে আমরা কি পাই? সেল ওয়াল পাই। তাহলে আমরা ইনিশিয়াল একটু সেল ওয়াল নিয়ে কি করবো, কথাবার্তা বলবো। তাহলে আমরা যদি বলি যে এটা যদি একটা মাদার সেল হয়, ঠিক আছে, সাপোজ ইট ইজ ওয়ান টাইপ অফ মাদার সেল। এখন সেই মাদার সেলটা তোমার হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়েট করে বা তোমার সেল ডিভিশনের মাধ্যমে আরো দুইটা ডটার সেল ফরমেশন করলো। সাপোজ এটা হলো গিয়ে একটা ডটার সেল, এটা হচ্ছে গিয়ে আরেকটা ডটার সেল। তাহলে আমাদের যদি এই মাদার সেল থেকে আমরা দুইটা আলাদা ডটার সেল পেয়ে যাই, তখন সবার প্রথমে ওদের চারপাশের কি বাউন্ডারি ফরমেশন হবে। তাহলে একটা সেল থেকে আমরা যখন দুইটা সেল পাবো তখন কি ওদের যে বাউন্ডারিটা সবার আগে ক্রিয়েট হয় সেটাকে আমরা বলেছি সেল ওয়াল। সেল ওয়াল। তাহলে এই যে আমাদের যখন সেল ডিভিশন শেষ আমরা চারপাশে একটা বাউন্ডারি পেয়ে যাচ্ছি, যে বাউন্ডারিকে আমরা কি বলবো? সেল ওয়াল। এই দেখো একটা বাউন্ডারি এবং এই দেখো আরেকটা বাউন্ডারি।
এখন তুমি আমাকে বলো, এই যে আমরা যেটা বাউন্ডারি ফরমেশন করলাম, আমরা কি মাইটোসিস নিয়ে পড়াশোনা করেছিলাম না? তোমাদের মনে আছে কিনা সেল ডিভিশনের? মাইটোসিসে কি হয়েছিল? আমাদের 5টা ফেজ ছিল, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তাহলে তোমরাই আমাকে বলো যে এই যে সেল ওয়ালটা, এটা কখন ফরমেশন হবে? নিউক্লিয়াসে ডিভিশন শেষ হয়ে গেলে আমার ফরমেশন হবে, নাকি শুরুতেই ফরমেশন হবে? একটা সেল যখন ডিভাইড হয়ে 2টা সেল ফরমেশন করবে, তখন সেলের চারপাশের যে তোমার ওয়ালটা, এটা কি সেল ডিভিশনের একদম লাস্টে ফরমেশন হবে, নাকি ফার্স্টে ফরমেশন হবে বলো তো? তুমি কি সেল ডিভাইড করার আগে পর্দা বানায় ফেলবা? না তো, তাহলে একদম লাস্টে হবে। তাহলে মাইটোসিসের একদম লাস্ট ফেজের নাম হচ্ছে টেলোফেজ। তাহলে আমাদের হচ্ছে এই যে সেল ওয়াল, এটা কখন ফরমেশন হবে? একদম টেলোফেজে এসে ফরমেশন হবে, ঠিক আছে? টেলোফেজে এসে ফরমেশন হবে। এখানে ফরমেশনে কে কে রোল প্লে করবে? আমাদের যে মাদার সেলটা আছে, সেই মাদার সেলের মধ্যে কি ছিল? কিছু সাইটোপ্লাজম ছিল। এই সাইটোপ্লাজমের কিছু ফ্র্যাগমেন্ট আসবে, সাইটোপ্লাজমের কিছু খন্ড খন্ড ফ্র্যাগমেন্ট আসবে, আর কিছু ভেসিকলস আসবে, ঠিক আছে? এই যে তোমার কিছু ফ্র্যাগমেন্ট এবং কিছু ভেসিকলস, এগুলা মিলেমিশে যে প্রথম ওয়ালটা ফরমেশন করলো, এটাকে বলা হয় মিডল ল্যামেলা। এটাকে আমরা কি বলবো বলো তো? মিডল ল্যামেলা। তাহলে এই যে আমাদের যে মিডল ল্যামেলা, এটা কিন্তু একদম ইনিশিয়াল লেয়ার অফ আওয়ার সেল ওয়াল। সেল ওয়াল কিন্তু শুধু একটা লেয়ার না, এখানে অনেকগুলা লেয়ার আছে। প্রথম যে লেয়ারটা ফরমেশন হয়, দ্য কমন লেয়ার বিটুইন টু সেল, এটাকে আমরা বলেছি মিডল ল্যামেলা। তাহলে মিডল ল্যামেলার মেইন কম্পোনেন্ট হচ্ছে কি আমাদের হলো সেলুলোজ, সরি তোমার হলো পেকটিক অ্যাসিড। মেইন কম্পোনেন্ট হচ্ছে পেকটিক অ্যাসিড। ওকে, তাহলে একটা মাদার সেল যখন ডিভাইডেড হয়ে 2টা ডটার সেল হয়ে গেল মাইটোসিস করে, আমরা ওর মধ্যে 5টা ফেজ পেয়েছিলাম, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এদের মধ্যে আমাদের সবার লাস্টে যখন টেলোফেজ প্রায় শেষ, আমার ক্যারিওকাইনেসিস কমপ্লিট, এরপরে আমরা 2টা সেলের বাউন্ডারি ক্রিয়েট করব। এই বাউন্ডারি ক্রিয়েশনের জন্য আমার এই মাদার সেলের সাইটোপ্লাজম থেকে কিছু ফ্র্যাগমেন্ট আসবে, আর কিছু ভেসিকল লাইক সাবস্টেন্স আসবে। এরা সবাই মিলেমিশে একাকার হয়ে আমাদের সেল ওয়ালের প্রথম যে লেয়ারটা ফরমেশন করবে, তাকেই আমরা বলবো হচ্ছে তোমার মিডল ল্যামেলা। তাহলে মিডল ল্যামেলা কি সব সেলে পাওয়া যাবে? ইট ইজ দ্য কমন বাউন্ডারি বিটুইন টু সেলস। এখন আমরা সেলকে পাকাপোক্ত করার জন্য বা দৃঢ় করার জন্য এই মিডল ল্যামেলার নিচে হচ্ছে গিয়ে আরেকটা লেয়ার পাবো। কি পাবো বলো তো? এই মিডল ল্যামেলার নিচে আরেকটা লেয়ার পাবো, যে লেয়ারটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে আমাদের প্রাইমারি ওয়াল। এই লেয়ারটাকে আমরা তাহলে কি বলছি বলো তো? এটাকে আমরা বলছি হচ্ছে আমাদের প্রাইমারি ওয়াল। কি বলবো? প্রাইমারি ওয়াল। এটা হচ্ছে প্রাইমারি ওয়াল। তাহলে একদম বাইরের দিকে আমরা কি পেয়েছিলাম বলতো? একদম বাইরের দিকে আমরা পেয়েছিলাম হলো আমাদের হচ্ছে মিডল ল্যামেলা। একদম বাইরের দিকে আমরা কি পেয়েছি? আমাদের মিডল ল্যামেলা। এটা কি ছিল? আমাদের মিডল ল্যামেলা ছিল, তাই না? মিডল ল্যামেলা ছিল। এরপরে মিডল ল্যামেলার পরে আমরা যে লেয়ারটা পেলাম, এটাকে আমরা কি বলবো? প্রাইমারি সেল ওয়াল। প্রাইমারি সেল ওয়াল। প্রাইমারি সেল ওয়াল। এই যে আমাদের যে প্রাইমারি ওয়ালটা, এটার মেইন এলিমেন্ট হলো সেলুলোজ। কি বলতো? সেলুলোজ। মেইন এলিমেন্ট হচ্ছে সেলুলোজ। ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু এমসিকিউ তে আসে, ঠিক আছে? দ্য মেইন এলিমেন্ট অফ প্রাইমারি সেল ওয়াল ইজ সেলুলোজ। খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা। তাহলে দেখো আমাদের হচ্ছে যে আমরা প্রথমে পেয়ে গিয়েছি মিডল ল্যামেলা, এরপরে আমরা পেয়ে গেলাম হচ্ছে প্রাইমারি সেল ওয়াল। কখনো কখনো কোনো সেলে, সব সেলে না কিন্তু, কোনো সেলে যাদের কিনা এক্সট্রা প্রোটেকশন দরকার, বা যারা একটু নাড়াচাড়া কম করে, একটু বুড়াথুড়া হয়ে গেছে, যে সেলগুলো একটু বুড়াসুড়া হয়ে যায়, ওরা কি আর ডিভিশন করে? ওদের কি ডিভাইডিং ক্যাপাসিটি থাকে? থাকে না। তাহলে যারা হচ্ছে একটু বুড়াতুড়া হয়ে গেছে, ওদের মধ্যে কোনো ডিভাইডিং ক্যাপাসিটি নাই, সেই সেলগুলোর মধ্যে আমরা আরেকটা ওয়াল পাই। কি পাই? আরেকটা ওয়াল পাই। এই ওয়ালটাকে বলা হয় সেকেন্ডারি ওয়াল। আমরা কি বলে থাকি? সেকেন্ডারি ওয়াল। তাহলে এই যে আমাদের যে সেকেন্ডারি ওয়ালটা আছে, এই সেকেন্ডারি ওয়ালটা কাদের থাকবে? যারা কিনা তোমার হচ্ছে পার্মানেন্ট সেল। তাহলে আমরা হচ্ছে গিয়ে কি পাচ্ছি? একটা সেকেন্ডারি ওয়াল যার মধ্যে পাবো, সেটাকে আমরা কি বলবো বলতো? সেকেন্ডারি ওয়াল। সেকেন্ডারি ওয়াল। ওর মেইন কম্পোনেন্ট হচ্ছে লিগনিন, পেকটিন, সুবেরিন। তাহলে আমাদের মিডল ল্যামেলার মেইন কম্পোনেন্ট হচ্ছে পেকটিক অ্যাসিড, প্রাইমারি ওয়ালের মেইন কম্পোনেন্ট হচ্ছে সেলুলোজ, আর সেকেন্ডারি ওয়ালের মেইন কম্পোনেন্ট হচ্ছে লিগনিন।
এবং অনেক জায়গায় টারশিয়ারি ওয়াল থাকে, বা টারশিয়ারি ওয়াল আমরা সব সেলে পাবো না। ঠিক আছে, এখন দেখো এই পাশাপাশি দুইটা সেল একদম কম্প্যাক্ট অবস্থায় আছে, ওদের মধ্যে কিন্তু কোনো ছিদ্র নাই। তাহলে কি দুইটা সেলের মধ্যে কি কমিউনিকেশন হবে? কমিউনিকেশন হবে না। এখন এই সেলের যদি কখনো আমার ব্যাপারটা এরকম হয় যে একটা মিডল লেভেলে আছে কিন্তু কোনো প্রাইমারি সেল ওয়াল নাই কিংবা কোনো সেকেন্ডারি সেল ওয়াল নাই, শুধুমাত্র একটা মিডল ল্যামেলা আছে কিন্তু কোনো প্রাইমারি সেল ওয়াল নাই, কোনো সেকেন্ডারি সেল ওয়াল নাই, ব্যাপারটা আমি তোমাদেরকে এভাবে করে একটু ইলাবোরেট করতে পারি যে সাপোজ দিস ইজ দ্য মিডল ল্যামেলা। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের একটা সেল, এটা হচ্ছে আমাদের আরেকটা সেল, এটা ধরো মিডল ল্যামেলা। এখন মিডল ল্যামেলা ঠিক উপরে আমাদের একটা কি ফরমেশন হলো, এই যে তোমার প্রাইমারি ওয়াল। এখানে আবার প্রাইমারি ওয়াল ফরমেশন হয়নি, জাস্ট উপরে আর নিচে হয়েছে, এখানে কোনো প্রাইমারি ওয়াল ফরমেশন হয়নি। তার উপরে আমরা পেয়ে গিয়েছি সেকেন্ডারি ওয়াল। এটা কি তোমার 3 লেয়ার, একদম মোটু সোটু। ঠিক আছে, এটা অনেক মোটা, এজন্য 3টা লেয়ার পাওয়া গেছে, 3টা লেয়ার পাওয়া গেছে। এখন ধরো যারা সেল ডিভিশন করে, বুঝছো, ওদের যদি তুমি একটা মোটা জ্যাকেট পরায় দাও তাহলে ওরা দৌড়াদৌড়ি করতে পারবে, সেল ডিভিশন করতে পারবে বলো? তুমি যখন একটা সেলকে মোটা জ্যাকেট পরাই দিবা, ধরো তোমাদের সাথে সাইদকে আমি 10টা জ্যাকেট পরাই দিয়ে বললাম দৌড়াও, আর সুমনকে সিয়ামকে আমি একটা জ্যাকেট পরাই বললাম দৌড়াও, তাহলে কে ফার্স্ট রান করতে পারবে, সিয়াম নাকি সাইদ? অবশ্যই সিয়াম। যার উপরে 10টা জ্যাকেট পরানো আছে সে তো নাড়াচাড়ি করতে পারতেছে না, দৌড়াবে কিভাবে? সো যারা হলো ডিভাইডিং সেল বা মেরিস্টেম আছে, সেই মেরিস্টেমের মধ্যে কিন্তু আমরা কোনো সেকেন্ডারি ওয়াল পাবো না। কিন্তু যারা হলো পার্মানেন্ট সেল, ওদের মধ্যে কিন্তু আমরা কি পাবো বলতো? এই পার্মানেন্ট সেলের মধ্যে কিন্তু সেকেন্ডারি ওয়াল পাওয়া যাবে। তাহলে পার্মানেন্ট সেল কে কে আছে বলতো? আমাদের জাইলেম আর ফ্লোয়েমের যে সেলগুলো পাওয়া যায়। জাইলেম আর ফ্লোয়েমের কি কি সেল পাওয়া যায়? জাইলেমের মধ্যে আছে আমাদের ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার অ্যান্ড জাইলেম প্যারেনকাইমা। আর ফ্লোয়েমের মধ্যে আমাদের কি আছে? সিফ টিউব, কম্পেনিয়ন সেল, ফ্লোয়েম ফাইবার অ্যান্ড ফ্লোয়েম প্যারেনকাইমা। এদের সবার মধ্যে কিন্তু আমি এই সেকেন্ডারি সেল ওয়ালটা পাবো। তাহলে দেখো এই উপরের সেলটার মধ্যেও কিন্তু কোনো প্রাইমারি বা সেকেন্ডারি ওয়াল ফরমেশন হয় নাই, আবার নিচেও কোনো কিছু ফরমেশন হয় নাই। তাহলে এই উপরের যে ওপেনিং, এটাকে আমরা বলি একটা পিট, নিচের ওপেনিংটাকে আমরা বলি আরেকটা পিট। তাহলে ফেস টু ফেস দুইটা সেলের যে দুইটা পিট আছে, দুইটা দরজা আছে, এই দুইটা দরজাকে আমরা বলি পিট পেয়ার। এই সেলের একটা পিট যেখানে শুধু মিডল ল্যামেলা আছে বাট কোনো প্রাইমারি বা সেকেন্ডারি ওয়াল নাই, আর এই সেলের আরেকটা কি তোমার হচ্ছে পিট যেটা কোনো প্রাইমারি বা সেকেন্ডারি ওয়াল নাই। এই দুইটা পিটকে আমরা একসাথে কি বলবো? পিট পেয়ার। এবং এই পিট পেয়ার বরাবর যে মিডল ল্যামেলাটা আছে এটাকে আমরা আদর করে বলি পিট মেমব্রেন। আর পিট মেমব্রেন বরাবর দেখো দুইটা সেলের দরজা মুখোমুখি একটা তোমার হচ্ছে সাইটোপ্লাজমিক কানেকশন ফরমেশন করেছে। কি ফরমেশন করেছে? সাইটোপ্লাজমিক কানেকশন। এটাকে বলা হয় প্লাজমোডেজমাটা। প্লাজমোডেজমাটা। তাহলে হোয়াট ইজ প্লাজমোডেজমাটা? The pit of one cell and the pit of another cell form pit pair face to face. These pit pair forms a cytoplasmic connection between two cells through which different component can travel from one cell to another. This cytoplasmic connection is known as plasmodesmata. ঠিক আছে, এবং প্লাজমোডেজমাটা বরাবর আমরা আমাদের মিডল ল্যামেলাকে কি বলেছি? পিট মেমব্রেন বলেছি। আর মুখোমুখি দুটা পিটকে আমরা বলেছি পিট পেয়ার। কি বলেছি বলতো? পিট পেয়ার। তাহলে এই যে হচ্ছে আমাদের সেই সেল ওয়ালের স্ট্রাকচার। তাহলে আমি পুরোটা আবার রিক্যাপ করছি। আমাদের সেল ডিভিশনের একদম লাস্টে টেলোফেজে এসে ফরমেশন হলো সেল ওয়ালের। সাইটোপ্লাজম থেকে কিছু ফ্র্যাগমেন্ট এবং কিছু ভেসিকলস আসলো। প্রথম যে ওয়ালটা ক্রিয়েট আমরা করলাম দ্যাট ইজ দ্য মিডল ল্যামেলা, সেখানে আমরা পেকটিক অ্যাসিড পাচ্ছি। এরপরে যে ওয়ালটা ক্রিয়েট করলাম প্রাইমারি ওয়াল, যেখানে পাওয়া যায় সেলুলোজ। আর যারা কিনা পার্মানেন্ট সেল অথবা বুড়া সেল, ওদের যে পাই আমরা সেকেন্ডারি সেল ওয়াল, সেখানে কি পাওয়া যায়? লিগনিন, পেকটিন। এই যে তোমার কার্বোহাইড্রেট গুলা পাওয়া যায়, এরা হলো কমপ্লেক্স পলিস্যাকারাইড। এইবার হচ্ছে গিয়ে যখন আমার কোন একটা সেলের মিডল ল্যামেলা বরাবর কোনো প্রাইমারি বা সেকেন্ডারি ওয়াল ফরমেশন হবে না, সেটাকে আমরা বলবো পিট। এক জোড়া পিটকে বলবো পিট পেয়ার। এই বরাবর যে সাইটোপ্লাজমিক কানেকশন এস্টাবলিশড হলো দ্যাট ইজ কল্ড প্লাজমোডেজমাটা। তাহলে দেখো আমাদের এই সেম জিনিসগুলো লেখা আছে। দেখো এই যে একটা সেল, 3টা ওয়াল পেয়ে গিয়েছি, এখানে আমরা 3টা লেয়ার পাচ্ছি,
মিডল ল্যামেলা, প্রাইমারি ওয়াল এবং সেকেন্ডারি ওয়াল। আমাদের যে মিডল ল্যামেলা আছে এটা হচ্ছে একটা কমন লেয়ার হিসেবে ফাংশন করবে বিটুইন দ্য টু সেলস which is called the middle lamella। এখানে আমরা কি পাচ্ছি, কিছু ভেসিকল এবং কিছু ফ্র্যাগমোপ্লাস্ট পাচ্ছি, এবং এটার মেইন কম্পোনেন্ট হলো পেকটিক অ্যাসিড। এছাড়াও ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম পেকটেটকে আমরা একসাথে বলে থাকি পেকটিন। প্রাইমারি সেল ওয়ালটা হচ্ছে 1 থেকে 3 মাইক্রোমিটার থিক। ঠিক আছে, যে দেখো এই যে প্রাইমারি সেল ওয়ালটা হচ্ছে আমাদের এই ডট ডট যেটা আছে ওইটা। এখানে আমরা পাই সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন। কিছু স্পেশাল গ্লাইকোপ্রোটিনের নাম দেওয়া আছে, ঠিক আছে, হেমিসেলুলোজের নাম দেওয়া আছে, যেমন জাইলোগ্লুকান। ধরো এই একটা সেল, এই একটা সেল, দুইটা সেলের যে হেমিসেলুলোজ আছে এই জাইলোগ্লুকান গুলো একটার সাথে একরকম ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে, যাতে করে তোমার দুইটা সেলের মধ্যে অ্যাটাচমেন্ট অনেক ভালো হয়। এই জাইলোগ্লুকান ছাড়া এখানে আমরা আরো কিছু তোমার হেমিসেলুলোজ পাই, যেমন ধরো জাইলেন্স, অ্যারাবেন্স, গ্যালাকটেন্স। এগুলোকে তোমার কি বলা হয় বলো তো? আমাদের হেমিসেলুলোজের নাম। এই নামগুলো আমরা একটু জাস্ট মনে রাখবো। আর সেকেন্ডারি সেল ওয়ালের মধ্যে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে সেলুলোজ এবং তার সাথে হচ্ছে লিগনিন। এটা সবচেয়ে মোটা, কারণ এখানে আমরা কয়টা লেয়ার পাচ্ছি? 3টা লেয়ার পাচ্ছি। তাহলে এই ছবিটা ভালো করে খেয়াল করো, যেখানে যেখানে আমাদের প্রাইমারি বা সেকেন্ডারি ওয়াল নাই সেসব জায়গায় কি ফরমেশন হয়েছে? পিট ক্যাভিটি, পিট ক্যাভিটি। তাহলে এই যে তোমার পাশাপাশি দুইটা সেলের মধ্যে এই যে কানেকশন ফরমেশন হলো, এটাকে কি বলা হয়েছে? প্লাজমোডেজমাটা। সাইটোপ্লাজমিক জাংশনস এস্টাবলিশড বিটুইন দ্য টু অ্যাডজেসেন্ট সেল, দিজ আর কল্ড প্লাজমোডেজমাটা। তাহলে প্লাজমোডেজমাটাটা তোমরা হচ্ছে 1 মার্কস এর জন্য ভালো করে পড়বা। আর আমাদের এই যে সেল ওয়ালের স্ট্রাকচার, এটা সিকিউতে আসে এবং অবশ্যই আমাদেরকে ফিগার ড্র করতে হবে। ঠিক আছে, আচ্ছা। তাহলে এরপরে দেখো আমাদের সেল ওয়ালের যে আলট্রা স্ট্রাকচার, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের নর্মালি সিকিউতে সেল ওয়ালের স্ট্রাকচার আসে বা ডিফারেন্ট লেয়ারের ডিফারেন্স আসে, বাট এই যে আলট্রা স্ট্রাকচার, এখান থেকে আমাদের এমসিকিউ আসবে যে হুইচ ওয়ান ইজ দ্য মেইন কনস্টিটিউয়েন্ট অফ দ্য সেল ওয়াল, হুইচ ওয়ান ইজ দ্য স্মলেস্ট স্ট্রাকচারাল ইউনিট। তাহলে যদি বলে প্রিন্সিপাল এলিমেন্ট কোনটা, তখন অ্যান্সার হবে সেলুলোজ। ঠিক আছে, সেলুলোজ হচ্ছে একটা পলিস্যাকারাইড। তোমরা কি বলতে পারবা সেলুলোজ যদি একটা পলিমার হয় তাহলে ওর মনোমার কি? সেলুলোজ একটা কার্বোহাইড্রেট, ছোট ছোট অনেকগুলা কি মিলে সেলুলোজ ফরমেশন করবে বলো তো? অনেকগুলা গ্লুকোজ মলিকিউল মিলে ফরমেশন করবে একটা সেলুলোজের চেইন। ঠিক আছে, তাহলে প্রায় 100 সেলুলোজ মিলে ফরমেশন করে ক্রিস্টালাইন মাইসেলি। ক্রিস্টালাইন মাইসেলি এটা হলো স্মলেস্ট স্ট্রাকচারাল ইউনিট অফ আওয়ার সেল ওয়াল। এরপরে প্রায় 20টা মাইসেলি নিয়ে ফরমেশন হবে মাইক্রোফাইব্রিল, এবং 250 মাইক্রোফাইব্রিল নিয়ে ফরমেশন হবে আমাদের ম্যাক্রোফাইব্রিল। তাহলে তোমরা জিনিসটাকে একটু শর্টকাটে কিভাবে মনে রাখতে পারো? সেলুসেলি, মাইক্রো, ম্যাক্রো। সবাই মনে মনে এভাবে পড়বা। সেলুসেলি, মাইক্রো, ম্যাক্রো, সেলুসেলি, মাইক্রো, ম্যাক্রো। প্রথমে হচ্ছে 100, মাইক্রো ছোট দেখে 20, ম্যাক্রো বড় দেখে 250টা। তাহলে আমাদের যে তোমার সেল ওয়ালটা আছে, এই পুরোটা যদি একটা সেল ওয়াল হয়, তাহলে সেল ওয়ালের এই স্মলেস্ট স্ট্রাকচারাল ইউনিট গুলাকে আমরা বলেছি এক একটা মাইসেলি। এই যে আমাদের যে মাইসেলি গুলো, এগুলোর মধ্যে আমরা অসংখ্য কি পাই? প্রায় 100টার মতো হচ্ছে সেলুলোজ পাওয়া যায়। এই সেলুলোজ গুলা মিলে মিলে ছোট ছোট যে মাইসেলি, এই সবগুলা মাইসেলি পরপর পরপর পলিমারাইজেশন করে ছোট ফাইবার, সেখান থেকে বড় ফাইবার ফরমেশন করে। তাহলে ছোট ছোট গ্লুকোজ, ছোট ছোট সেলুলোজ, অনেকগুলা সেলুলোজ মিলে মিলে থাক মাইসেলি, সবগুলা মাইসেলি একটার পর একটা বসে বসে কি ফরমেশন করেছে? মাইক্রো এন্ড ম্যাক্রোফাইব্রিল। তাহলে এটা হলো আলট্রা স্ট্রাকচার, একদম মাইক্রোস্কোপের নিচে কিভাবে সেল ওয়ালটা ফরমেশন হয়েছে। তাহলে পরীক্ষা যদি বলে হুইচ ওয়ান ইজ দ্য প্রিন্সিপাল element of the cell wall, that is cellulose, আর which one is the smallest structural unit of the cell wall, that is micelle। এটা very important, এটা স্টার দিয়ে রাখো। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কিন্তু মোটামুটি আমাদের সেল ওয়ালের স্ট্রাকচার পড়ে ফেলেছি। এবার দেখো, যে কোনো ওয়াল বা যে কোনো বাউন্ডারির আমরা যখন ফাংশন পড়ব, মনে রাখবা যে কোনো বাউন্ডারি ওর মেইন ফাংশন 3টা: প্রোটেকশন, ট্রান্সপোর্টেশন, গিভিং শেপ। কোনো কিছুকে আকৃতি দিবে, বাইরের আঘাত থেকে রক্ষা করবে, আর কি করবে? বিভিন্ন জিনিস আদান প্রদানে হেল্প করবে। তাহলে দেখো আমাদের এই সেল ওয়ালটা সেলকে এক্সটার্নাল যে ইনজুরি আছে সেগুলো থেকে হচ্ছে গিয়ে প্রোটেক্ট করবে, সেলের শেপ ডিটারমাইন করবে, যতটুকু স্ট্রেংথ কিংবা রিজিডিটি দরকার প্ল্যান্টের সেটা হচ্ছে গিয়ে তোমার প্রোভাইড করবে,
একটা সেল থেকে আরেকটা সেলকে ডিফারেন্সিয়েশনে হেল্প করবে এবং স্টিমুলাই ট্রান্সপোর্ট করবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি তিনটার মধ্যে ডিফারেন্স করে পড়তে চাই, সবার আগে আমরা ডিসকাস করব কি নিয়ে, তোমার হচ্ছে গিয়ে এটার সিরিয়াল। তাহলে ফার্স্ট লেয়ার হচ্ছে মিডল ল্যামেলা, সেকেন্ড হচ্ছে প্রাইমারি ওয়াল, থার্ড হচ্ছে সেকেন্ডারি ওয়াল। এরপরে 2 নম্বরে হচ্ছে ওদের লেয়ার। তাহলে আমাদের মিডল সেপ্টামে একটা লেয়ার, প্রাইমারি ওয়ালেও একটা, সেকেন্ডারি ওয়ালে হচ্ছে গিয়ে 3টা। এরপরে হলো ডায়ামিটার, তাহলে এটা হচ্ছে কত 1 থেকে 3 মাইক্রোমিটার, যেটা কিনা আমাদের মিডল ল্যামেলা। আর হচ্ছে গিয়ে সরি, মিডল ল্যামেলার অ্যাকচুয়ালি তোমার ডায়ামিটারটা কোনো কিছু বইতে দেওয়া নাই। প্রাইমারি ওয়ালটা হচ্ছে 1 থেকে 3 মাইক্রোমিটার, এটা হচ্ছে 5 থেকে 7 মাইক্রোমিটার। এটা এক এক রাইটারের বইতে এক এক রকম ভ্যারি করতে পারে, তোমাদের যার টেক্সট বুক যেটা সেটা ধরে তোমরা আপডেটেড ইনফো অনুযায়ী পড়ে নিবা। বুঝা গেছে? আচ্ছা, এরপরে দেখো আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে আমাদের কেমিক্যাল স্ট্রাকচার। তাহলে আমরা হচ্ছে আমাদের মিডল ল্যামেলাতে কি কি পাই, আমাদের পেকটিক অ্যাসিড, ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম পেকটেট, যেগুলোকে আমরা একসাথে বলেছি পেকটিন। প্রাইমারি ওয়ালে কি কি পাওয়া যায়, সেলুলোজ, হেমিসেলুলোজ অ্যান্ড গ্লাইকোপ্রোটিন। হেমিসেলুলোজের কিছু নাম ছিল জাইলেন্স, অ্যারাবেন্স আর কি গ্যালাক্টেন্স। আর এখানে আমরা বাড়তি কি পাচ্ছি, সেলুলোজের সাথে লিগনিন। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার ওদের লোকেশন, ওরা কোথায় কোথায় থাকে, আমরা মিডল ল্যামেলা অল সেলে পাবো, প্রাইমারি ওয়ালও অল সেলে পাবো, বাট সেকেন্ডারি ওয়াল অনলি আমরা কোথায় পাচ্ছি, পার্মানেন্ট সেল যেগুলো সেই সব সেলে আমরা পাবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এরপরে দেখো তোমার দুইটা সেলের মাঝখানে কমন লেয়ার কোনটা, দুইটা সেলের মাঝখানে কমন লেয়ার হচ্ছে আমাদের এই মিডল ল্যামেলা, বাকিগুলা কিন্তু দুইটা সেলের মাঝখানে আসবে না। ওকে, তাহলে মোটামুটি এই ছিল কি আমাদের সেল ওয়ালের যে হলো গিয়ে 3টা ওয়াল বা লেয়ার আছে ওদের মধ্যে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। তোমরা যদি এই চার্টটা সুন্দর করে পড়তে পারো তাহলে দেখবা যে তোমাদের কিন্তু সেল ওয়াল পুরোটা পড়া হয়ে গেছে। ওকে, আচ্ছা, তাহলে দেখি হোয়াট ইজ দ্য স্মলেস্ট স্ট্রাকচারাল ইউনিট অফ দ্য সেল ওয়াল। তাহলে সবচেয়ে ছোট ইউনিট কোনটা বলো তো, স্মলেস্ট স্ট্রাকচারাল ইউনিট আমরা এটা পড়েছি কি ক্রিস্টালাইন মাইসেলি। তাহলে যদি বলে প্রিন্সিপাল এলিমেন্ট কোনটা, তখন কিন্তু সেটা হবে কি আমাদের সেলুলোজ। তাহলে পরীক্ষায় কিন্তু ভালো করে কোয়েশ্চেন পড়তে হবে। আচ্ছা, থ্রু দ্য পিটস অফ দ্য সেল ওয়াল অফ দ্য টু অ্যাডজেসেন্ট সেল এ কানেকশন ইজ এস্টাবলিশড। এই কানেকশনটাকে আমরা কি বলেছি, সাইটোপ্লাজমিক কানেকশন। আর কানেকশনটার নাম কি বলতো, প্লাজমোডেজমাটা। পিট পেয়ার দিয়ে ফরমেশন হয়, এটা কিন্তু জিএসটির কোয়েশ্চেন। তার মানে বুঝতে পারতেছো যে আমরা একাডেমিকে যখন তোমাদেরকে পড়াবো আমরা বোর্ড কোয়েশ্চেনের পাশাপাশি তোমাদেরকে অ্যাডমিশনের কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করাবো, যাতে করে এখন থেকেই তোমরা অ্যাডমিশনের সাথে ওরিয়েন্টেড হতে পারো। সবাই বলে যে অ্যাকচুয়ালি একাডেমিকের পড়াটা হলো 1.5 বছর, অ্যাডমিশনের পড়া 3 মাস। না, যে এই 1.5 বছর ভালো করে পড়বে সে জাস্ট ওই 3 মাসে গিয়ে রিভিশন দিবে। আর যে এই 1.5 বছর তাড়িয়ে নাড়িয়ে না করে ঘুরে বেড়াবে, পরীক্ষার আগে শুধু সাজেশন পড়বে, সে ওই 3 মাসে গিয়ে নাকানে চুবানি খাবে। ঠিক আছে, এই জন্য তোমরা এখনই ভালো করে পড়ো, যাতে করে ওই টাইমটাতে অনলি তোমরা রিভিশন দিতে পারো। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে কি টাইপের কোয়েশ্চেন হতে পারে দেখো, প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক সেলের ডিফারেন্স, মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ দ্য সেল ওয়াল, এবং এটা তোমরা হোমওয়ার্ক করবা। ঠিক আছে, নেক্সট দিনের জন্য। ওকে, তাহলে আমাদের কি আছে, আমাদের অনেক রকম তোমার হলো গ্রুপ আছে ফেসবুকে। ইনশাল্লাহ আমাদের সাথে ক্লাস শুরু হলে আমাদের গ্রুপগুলোতে তোমরা অ্যাড হয়ে যেতে পারবে। আর আজকে এই পর্যন্তই ছিল। আর একটা কথা অলওয়েজ বলবো, যারা একাডেমিক লেভেলে আছো ডেইলিকার পড়া ডেইলি কমপ্লিট করার চেষ্টা করবা। ডেইলি উদ্ভাসে যতটুকু পড়ানো হয় অ্যাটলিস্ট একটু হলো চোখ বুলাবা যে বইতে কি কথাগুলো বলা আছে। তোমরা যদি প্রতিদিনের পড়ার প্রতিদিন না পড়ো, দেখা যাবে যে যেদিন পরীক্ষা তার আগের দিন পড়তে গিয়ে অনেক পাইল আপ হয়ে যাবে এবং তখন তোমার কিছুই মনে থাকবে না। ক্লাসে যত বাজে আমি পড়াই না কেন, দেখবে পড়ার মাথার মধ্যে অ্যাটলিস্ট 60% পড়া ঢুকে যায়। এরপরে তুমি সেটা দিয়ে যখন নতুন পড়া শুরু করবা, দেখবা যে তোমার মোটামুটি 90% মাথায় অ্যাটাচ হয়ে গেছে। কিন্তু তুমি যদি না পড়ে ঘুমায় যাও, বালিশের তলায় সে 60%-এর 20% চলে যাবে। 2 দিন পর পড়তে বসলে মাথার মধ্যে মাত্র থাকবে 10%। এই পড়া নিয়ে মনে হবে যা দেখি নতুন লাগে। এজন্য যেদিন যেটা পড়ানো হয় চেষ্টা করবো অন্তত বই উল্টায় দেখতে যে অ্যাকচুয়ালি এখান থেকে বইতে কি দেওয়া আছে। সো ইনশাল্লাহ তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।